কি বললে ভাই? যা শুনেছিস তাই। খেকে ওঠে রিয়ান। আমার বোনের একটু রেস্ট নিতে দে ভাই, বেচারি তোর চাপে কয়দিন পর চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হলে আমার কাছেই থাকতে হবে, সুন্দর হলেও আমারই। এসব নিয়ে তোর না ভাবলে চলবে, তুই শালার মতো থাকবি। ফার্স্ট অফ অল আমি তোমার শালা নই, অ্যান্ড সেকেন্ডলি আমার বোনের কিছু হলে তোমাকে পস্তাতে হবে। তখন মেশিন বাবাজি ধরে কেঁদেও কুল পাবে না। বাচ্চা মেয়েটারা এইভাবে টর্চার ধরবে, সইবে না বলে দিলাম। কে বাচ্চা? কে আবার রোজ? দুজনের কথোপকথনে বিরক্ত ত্রিধা রিধিমা। ফোনের একপাশে রিয়ানের শুনতে পেলেও নির্ণয়ের কথা বিন্দু পরিমাণ কানে আসে না তাদের। একবার জানালার পাশে তো একবার রিয়ানকে দেখছে দুজন, চোখে বিরক্তি দুজনার। ত্রিধা কপাল কুঁচকে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন বাইরের জ্যামটাও এখন তার মনের মধ্যে গেড়ে বসেছে। রিধিমা ঠোঁট চেপে ধরে, মুখটা শক্ত। রিয়ান আর ডিরের কথোপকথন তাদের কাছে এখন কেবল বিরক্তিকর নয়, অপ্রয়োজনীয়। গাড়ির ভেতরে বাতাস ভারী, একদিকে দুই ছেলের কথা ঠোকাঠুকি, অন্যদিকে দুটো মেয়ের জমে থাকা বিরক্তি। এ যেন এক গাড়ির ভিতরেই দুটো আলাদা যুদ্ধ। আয়ান সাইড মিররে নিজের মুখ দেখে চুল ব্রাশ চালিয়ে যাচ্ছে, যেন এসব ঝামেলা তার কাছে নেই। তার চোখে মুখে শুধু নিজের স্টাইল নিয়ে সন্তুষ্টির ছায়া। বাচ্চা মেয়ে? সিরিয়াসলি? 2 ইঞ্চি হয়ে অনায়াসে 9 ইঞ্চি লোড সামনে নিল, তাকে বাচ্চা সাজাতে আসলে স্টেম বাঁকা করে দিব। সমুন্দি শালা। খট করে ফোনের লাইন কেটে দেয় না রিয়ান, দুহাতে নিজে চেপে ধরে কান। এই ছেলে একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিবে। ফোন কাটতেই বাঁকা হাসে নির্ণয়, ঠোঁট গলিয়ে উপচে পড়া সেই হাসি আড়াল হয় না রোজার চোখে। চোখে মুখে যেন এক অদ্ভুত রাগতার। আপনি ভাইজানের সাথে এইসব কি কথা বললেন? কি আবার? যা শুনতে পেয়েছিস তাই হ। আপনি কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? এত নির্লজ্জ কিভাবে হতে পারেন আপনি? যা বাবা, আমি আবার কি করলাম? এই যে আমি কি মাথা তার একটু ছুটে গিয়েছে? ওয়েট, আমি ঠিক করে দিচ্ছি। শোবেন না আমায়? যা, ছুঁয়ে কথা দিলাম। আমি তো তার ঠিক করতে চেয়েছিলাম। এত খেপছিস কেন? কি প্রবলেম? খেতে পেয়েছে? খাবি কিছু? বিষ খাবো, দেবেন? এখন নেই, তবে কিনে দেবো। এখন কি খাবি বল? ঠোঁট হালকা কাঁপছে রোজার, কণ্ঠ ধরে আসছে, চোখে পানি চিকচিক করছে। বারবার নজর দিচ্ছে জানালার বাইরে। ধীরে ধীরে চোখ জোড়া লাল হতে শুরু হয়েছে। নির্ণয় বেশ কিছু সময় তাকিয়ে থাকে রোজার মুখে। শান্ত চোখে জোড়ায় অদ্ভুত এক রাগ এসে পাড়ি জমায় নির্ণয়ের চেহারায়। ক্ষিপ্ত হয়ে ব্যান্ডেজ হাতে টেনে রোজার মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। কি সমস্যা? নিশ্চুপ রোজা চিকচিক চোখে তাকিয়ে আছে নির্ণয়ের চোখ জোড়ায়। অস্থিরতা বাড়তে থাকে নির্ণয়ের। এই মেয়ে কি তা বুঝে? ব্যান্ডেজের জায়গা হতে আবারও তাজা রক্ত ভিজতে থাকা ব্যান্ডেজ, তবুও যেন বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে না তার মনে। কি হয়েছে তোর? জ্যাম ছুটে যায় এক এক করে, সব গাড়ি কেমন পাশ কাটিয়ে যেতে থাকে। এতক্ষণ গাড়ির ভিড়ে মুহূর্তেই ফাঁকা হতে শুরু করেছে। রোজা কাঁদছে, চোখের কোণে জমানো পানি তার জানান দিয়ে যাচ্ছে, ভীষণভাবে জানান দিচ্ছে। এই কি হয়েছে? মরেছে কেউ? আমি মরেছে? ডানে বামে মাথা নাড়ায় রোজা, এক হাতে নাকের পানি টানে। তাহলে মরা কান্না জুড়েছিস কেন? অধৈর্য নির্ণয় বেশ কিছু সময় জুড়ে ধৈর্যের সাথে লড়াই চালিয়ে যায়। একরাশ বিরক্তি এসে এবার ভর করে তার মস্তিষ্কে। নিউরনের ছোটাছুটি আরও বাড়িয়ে দেয়। ডান হাতে কপাল চুলকে নেয়, কপালে বিন্দু বিন্দু ঘাম, কালো সিল্কি চুলগুলো ঠিক কপালে এসে পড়েছে। দাঁত কটমটিয়ে গাড়ির বাহিরে একবার তাকায় সে। বেশ বড় করে এক নিঃশ্বাস ছেড়ে শান্ত করে নিজেকে। রোজ পাখি, প্লিজ টেল মি, জান আমার কি হয়েছে তোর? এনি প্রবলেম? ফুপিয়ে ওঠে রোজা। অলরেডি হেঁচকি উঠে গিয়েছে তার। আম- আপনি? আমি কি? দুই ভ্রু কুচকে রোজা চোখে চোখে তাকিয়ে থাকে নির্ণয়। তার চোখে হাজারো কৌতূহল খেলা করছে, তবে আপনিতে থেমে যায় রোজা। কি হলো বল, আমি কি? ভীষণ অসভ্য আপনি। আর নতুন কি? ইউনিক কিছু থাকলে বল। এবার যেন আরও তোর বেড়ে যায় কান্নার। হেঁচকির মাঝে বারবার ফুপিয়ে উঠে খেপে যায় নির্ণয়। এই মেয়ে কি বুঝে না তার চোখের পানি কারো বুকে হার্টে ছিদ্রের কারণ? খ্যাপা মস্তিষ্কে আগুন ধরেছে। তেরে গিয়ে দু আঙ্গুল চেপে ধরে রোজার গাল। চুপ, একদম চুপ, জানে মেরে দেবো একদম। ব্যথায় চোখ খিচে নেয় রোজা, হাতে চাপারও বাড়িয়ে দেয় নির্ণয়। কিছু হলেই তোরা মেয়েরা তো কাঁদিস কেন? আর এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়, বিলিভ মি রোজ, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। কথা শেষ করে রোজার গাল ছেড়ে দেয় নির্ণয়। ফর্সা মুখশ্রীতে লাল আভা ফুটে উঠেছে, দুই গালে আঙ্গুলের ছাপ। ভাইকে এসব বলা কি খুব জরুরি ছিল? হয়তো। আপনি এমন কেন? আমি এমন তাই এমন। আমাদের সম্পর্কের বৈধতা কোথায়? আমার আপনার সম্পর্কের বৈধতা নেই। বৈধতার সংজ্ঞা কি? পেপারস? ও রিয়েলি? বৈধতার সংজ্ঞা পেপার? হ্যাঁ। তাহলে ভালোবাসার সংজ্ঞা কি? ফিজিক্যাল অ্যাট্রাকশন। হো হো করে হেসে ওঠে নির্ণয়। ভয়ঙ্কর সেই হাসি। চমকে ওঠে রোজা, তবে খুব বেশি একটা অবাক হয় না সে।
ডু ইউ নো অ্যাবাউট দিস ফিজিক্যাল অ্যাট্রাকশন? মুখ ঘুরিয়ে নেয় রোজা। এই লোকের সাথে কথা মানে কলা গাছকে মনের কথা বলা। কি হলো বল। অবশ্যই জানি যেটা আপনার আর আমার মাঝে আছে। আপনি আমাকে ভালোবাসেন না। তোর কেন মনে হলো এমন? অস্বীকার করতে পারবেন? ব্যবহার করছেন আপনি আমায়, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবেন। আমি কখনো তোর কাছে আসিনি। তুই স্টিলের প্রথম ম্যানিপুলেট করছিস আমাকে। এখন নাটক করবি তো মেরে পিস পিস করে গাঙে ভাসিয়ে দেব। আপনি অভিশাপ। সাদরে গ্রহণ করেছিস অভিশাপকে। এখন আমি নাচ অবধি মুক্তির আশা বৃথা। কি? আচমকায় গলায় চাপ অনুভব করে রোজা। ঘটনাটা দ্রুত হয়েছে যে কিছু বোঝার আগেই রোজার গলা নির্ণয়ের হাতের মুঠোয়। এই মেয়ে, এই নাটক করছিস? নাটক? আমি বলেছিলাম তোকে আমার কাছে আসতে? বলেছিলাম? বল। বলিনি। তুই এসছিস নিজের স্বার্থে এসছিস, আমার থেকে মুক্তির আশা এসছিস। কি ভেবেছিস আমার থেকে পালালেই তোর মুক্তি? এ জীবনে তার আশা ভুল। আর কি বলেছিলি? ভালোবাসার সঙ্গে ফিজিক্যাল অ্যাট্রাকশন। বেশ হয়েছে, তোকে ছুঁয়েছে, গভীরভাবে ছুঁয়েছে। আমার ব্যক্তিগত জিনিস আমি ছুঁয়েছি। বৈধতা চাই তোর? আমি বলছি, এ নির্ণয় চৌধুরী বলছে মেহেরিন জান্নাত রোজের সম্পূর্ণ বৈধ আমার জন্য। আলগা হয় হাতের বাঁধন। গলা ছাড়া পেতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে রোজা। শরীর নেতিয়ে গেছে তার। গাড়িতে থাকার পানির বোতল এগিয়ে দেয় নির্ণয়। বোতল হাতে না নিয়ে মুখ ঘুরিয়ে নেয় রোজা। রোজার চোখে ঘৃণা, অজানা কারণে ঘৃণার ছাপ। নির্ণয় ব্যর্থ তার বুকের মাঝে বাস করা ছোট পাখির মন বুঝতে। রোজ, এতটা পীড়া দিস না যতটা দিলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মুখ ঘুরায় না রোজা। জানালার বাইরে তাকিয়ে এক দৃষ্টিতে। পিছনে বেশ অনেকক্ষণ থেকে গাড়ি হর্ন দিচ্ছে কেউ, তবে এত কথার মাঝে সেদিকে খেয়াল নেই নির্ণয়ের। গাড়ির মিররে তাকাতে চোখ কপালে উঠে যায় তার। গাড়ির পিছনে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে, মানে জ্যাম ছাড়ার পরেও সে নিজেই আবারও জ্যাম বাঁধিয়েছে। জলদি গাড়ি স্টার্ট দেয় সে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল 4:35। বিমানবন্দরের কাছে দরজাগুলোর ওপারে ধীরে ধীরে ভেসে উঠল কালো শার্ট, চোখে কালো সানগ্লাস, ধূসর জ্যাকেট, ভারী বুট জুতো পরা একটা ছায়ামূর্তি রেহান। চোখে কোনো অনুভূতি নেই, ঠোঁটে হালকা বাঁকা হাসি, যেটা দেখে বোঝা যায় এই মানুষটা ফিরে এসেছে উদ্দেশ্য নিয়ে। তাকে চুপচাপ অনুসরণ করে আসছে যারা। মাথা নিচু, পরনে ওয়েস্টার্ন, যাতে হাতের অর্ধেক অংশই উন্মুক্ত, চোখ দুটো তীক্ষ্ণ, স্থির যেন কোনো বিস্ফোরণে আগে নিস্তব্ধতা। রেহান বেশ ফর্মাল গেটআপে, হাতে স্বর্ণের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, পুরোই ঝাক্কাস টাইপ। রেহান আর যারা যখন দরজা পেরিয়ে আসে তখন সামনে রাস্তার ধারে একটা নিঃশব্দ লাইন। 4টে গাড়ি দাঁড়ানো, সবকটে কালো টিন্টেড গ্লাস, নম্বর প্লেট ঢাকা। সামনে পেছনে দুটো বাইকে মুখ ঢাকা দুজন লোক পাহারা দিচ্ছে। শুধু বাতাস বইছে আর মাথার উপরে হালকা বৃষ্টির গন্ধ। প্রথম গাড়িটার দরজা ধীরে ধীরে খুলে যায়। একজন গার্ড, কালো স্যুট, কানের পাশে ওয়াকিটকি, মাথা নিচু করে দরজা ধরে রাখে। রেহান একটু না তাকিয়ে সোজা গিয়ে ওঠে পরে গাড়িটায়। যারা একটু থেমে দাঁড়িয়ে একবার পিছনে ফিরে তাকায়, যেন কোনো কিছু হাতছানি দিচ্ছে। তারপর চুপচাপ উঠে যায় রেহানের পাশে। গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভিং সিটে বসা লোকটা রিয়ার ভিউ মিররে একবার তাকিয়ে নেয়। ড্রাইভার গলা খাদে নামিয়ে বলে, স্যার প্লিজ প্লিজ টেল মি লোকেশন। রেহান সানগ্লাস খুলে একপাশে রাখলো, হালকা বাঁকা হাসি ঠোঁটে। গলাটা ঠান্ডা, মাপা। সিগারেট কেসটা খুলে একটা তুলে নিল, জ্বালালো না। তারপর বলে, নীলকুঞ্জ। ড্রাইভারের চোখ বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো। সে মাথা হেড করে ইঞ্জিনে চাপ দিল। চারিদিক নিস্তব্ধ। আর তখনই গাড়িগুলো একসাথে স্টার্ট নিয়ে ছুটে যেতে লাগলো পুরনো পথের দিকে। পেছনের জ্যাম ছুটাতে জলদি নিজের গাড়ি স্টার্ট দেয় নির্ণয়। হাতে সময় নেই, ট্রাফিক হুশ করে সামনে এগোতে শুরু করেছে। একবার পেছনে তাকায়, তারপর দ্রুত গিয়ার চেঞ্জ করে গাড়িটা পাশের ফাঁকা লেনে তুলে দেয়। হাতে থাকা ব্ল্যাক বেল্টের ঘড়িতে থেকে থেকে নজর বুলিয়ে নিচ্ছে। সময় জানান দিচ্ছে সন্ধ্যা নামার তোড়জোড় চলছে শহরের ব্যস্ততা ছুঁয়ে। রাস্তায় গাড়ির ঢল, হেডলাইটের আলো ছুঁয়ে যাচ্ছে একটার পর একটা ধুলো মাখা পথ। লাল, সবুজ, হলুদ ট্রাফিক সিগন্যালের চোখ রাঙানো রঙগুলো মিশে যাচ্ছে মেঘলা আকাশের নিচে। চলন্ত গাড়ির কাছে হালকা ধোঁয়া জমে। ভেতর থেকে বাইরে তাকালে শহরটা কুয়াশার মতো লাগে, চেনা অথচ দুর্বোধ্য। নির্ণয় এর গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ হর্ন বাজে। একটা রিক্সা পাশ কাটায়। একটা বাইক জুম করে বেরিয়ে যায় বেপরোয়া গতিতে। আর হঠাৎ ছুটে আসে একদল স্কুল ফেরত ক্লান্ত মুখ। তাদের চোখে সন্ধ্যার আলোর রং নেই, শুধু বইয়ের ভার আর ঘরে ফেরার তারা। আকাশে সূর্য ডুবে যাচ্ছে বিশাল বিলবোর্ডের আড়ালে, যেখানে কোনো নায়িকার পোস্টারে ঝকমক করছে মেকআপের হাসি। আলো জ্বলছে একে একে দোকানের, ল্যাম্পপোস্টের, পার্কিং গেটের। তবু অন্ধকারে ঢুকে পড়ছে মানুষের মুখে। গাড়ির ভিতরে হালকা এয়ার কন্ডিশন, কিন্তু বাইরে চিৎকার, ক্ল্যাকসন, রাস্তার ভ্যাপসা গন্ধে মিশে থাকা এক ধরনের উদ্বেগ। পুরো শহর জুড়ে হাতধরা ক্লান্তি নিয়ে মানুষের বাড়ি ফেরার ব্যস্ততা, যেখানে কেউ কারো দিকে তাকায় না, তবুও সবাই একসাথে হেঁটে চলে আপন ঠিকানায় ফেরার উদ্দেশ্যে। স্নিগ্ধ পরিবেশ, গাড়ির রেডিওতে বাজছে পুরনো প্রেমের গান। বাটারফ্লাই নাইটের গলায় টানা একটা
আর তার ফাঁকে সেই চেনা চিৎকারে চলেন যান ভাই, ডানটা খালি আছে। চোখের সামনে শুধু আলো আর গাড়ি, তবু তার মাঝখানে কোথাও এক পশলা অজানা বিষণ্ণতা জেগে থেকে। গাড়িতে চলছে শান্ত পরিবেশ, ড্যাশবোর্ডের আলো নরম, গাড়ির ভিতরটা এক ধরনের ঘোর লাগা নিঃশব্দতা। রোজার চোখের কোণে বিন্দু পানি জমানো, থেকে থেকে ফুপিয়ে উঠছে। জানালার দিকে তাকিয়ে বাইরের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে চাইছে নিজেকে। কি হয়েছে তার সে কথা যেন নিজেরও অজানা, শুধু জানে কাঁদতে হবে তাকে, এখনই কাঁদতে হবে, ভীষণ কাঁদতে হবে। এক কাহিনী বারবার রিপিট টেলিকাস্ট করছে সে। পাশে ড্রাইভিং সিটে বসে মুখে ললিপপ ঢুকিয়ে শান্ত ভঙ্গিতে গাড়ি ড্রাইভ করছে নির্ণয়। ডান হাতে স্টিয়ারিং শক্ত করে ধরে রাখা, বাম হাতটা জানালার কিনারে রাখা। রোজা তাকায় না সেদিকে, মাথা জানালার কাছে ঠেকিয়ে রেখেছে। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে কোনো শব্দ করছে না, তবুও কান্না কি চুপ থাকতে পারে? তার নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে ভাঙা শব্দ রয়ে যায়। চুষতে থাকা ললিপপ বাম হাতে নিয়ে শান্ত চোখে তাকায় রোজার দিকে, কণ্ঠে হালকা বিরক্তি। মেরেছি তোকে, বকেছে নাকি ছুঁয়ে দিয়েছে? তবে এইভাবে ভ্যাভ্যা করে কাঁদছিস কেন? নিশ্চুপ রোজা বিন্দু পরিমাণ ইচ্ছে বেঁচে নেই পাশে বসে থাকা লোকটার কথার উত্তর দেবার। এক চুলো মাথা নাড়ায় না সে। কণ্ঠে মাদকতা এনে হাসকি স্বরে বলে নির্ণয়, জান আমার, তোর এই কান্নার শব্দ আমার রাতের নিঃশ্বাসের কথা মনে করিয়ে দেয়। এবারেও নেই কোনো রেসপন্স। ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। তোর নিঃশ্বাসের শব্দ আমার কতটা প্রিয়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস বেব? বিরক্তি এসে ভর করে রোজার সর্বাঙ্গে। এই লোকের মাথায় কি সবসময় এসব ঘুরে? ভেবেই নাক কুচকে নেয় সে। তুই চাইলে আমি আবারও তোর নিঃশ্বাস শুনতে রাজি হবি নাকি? গলা কাঁপছে রোজার, কান্নার জোরে যেন আরো এক ধাপ বাড়িয়ে দেয়। ঠোঁটে এক চিত্তে হাসি ফুটে ওঠে নির্ণয়ের। কান্নার জোর বেড়েছে মানে রাজি তো হয়ে যাক। আর গ্রাউন্ড কি বলিস জান? নিঃশব্দ ফোপানিগুলো এবার আর চেপে রাখতে পারছে না। রোজার চোখে একবার তাকে আবারও বাঁকা হাসে নির্ণয়। কণ্ঠে মাধুর্য এনে নেশালো স্বরে বলে, আই ফিল সামথিং হানি। কিছুটা অক্সিজেন প্রয়োজন, দিবি? ডান হাতে গাড়ির স্টিয়ারিং ধরে রাখে নির্ণয়, আর বাঁ হাতটা বাড়িয়ে রোজার গাল ছুঁতে এগিয়ে যায়। গাল ছুঁই ছুঁই হাত এসে পৌঁছাতে খপ করে সে হাত ধরে ঝটকা দিয়ে সরিয়ে নির্ণয় পানে রাগি একটা লুক দেয় রোজা। ছুবে না আমায়, শরীর জ্বলছে আমার। মুচকি হাসে নির্ণয়, ঠোঁট গলিয়ে বাহিরে বেরিয়ে আসে সে হাসি। ডান গালে হালকা গর্ত হয় লোকটার। মায়াবী লজ্জা হরণের পর লজ্জা পেলে কার্তিক মাসের কুত্তিও তোকে নিয়ে মজা নিবে রোজ। থতমত খেয়ে যায় রোজা, ফেলফেলে চোখে তাকিয়ে থাকে নির্ণয়ের দিক। আসলে বুঝতে চাইছে মানুষটা কি। নির্ণয় ভাই, ভাতার লাগে শালি, লজ্জের সাথে বস্ত্র হরণ হয়েছে তোমার। সো ডোন্ট কল মি ভাইয়া, ইটস কল্ড ছাইয়া। হোয়াট ভাতার? যা বাবা, যে এলাকে মিশনে এসছিস সে এলাকে টুকিটাকি ভাষা আয়ত্ত নেই। সে মনে গার্ল, ছা কেমন গোয়েন্দা তুই, জ্ঞান তো কম। ব্রুকুচকে তাকিয়ে থাকে রোজা। নির্ণয়ের বলা প্রতিটা কথা যেন মাথার উপর দিয়ে শিরশির বাতাসের মতো সাই সাই করে উড়ে যাচ্ছে তার। উত্তরবঙ্গে ভাতার, শুদ্ধ ভাষায় স্বামী, ইংরেজিতে হাজব্যান্ড। নাও ইউ কল মি হাবি। ওসব হবি হবি টবি আমি বলতে পারবো না। একে তো লাগাম ছাড়া কথা বলছেন, তার মধ্যে মুখে ললিপপ ঢুকিয়ে রেখেছেন আপনি। ছি। এতে ছি করার কি হলো? ললিপপ চুষতেছিস, তোর তো খুশি হওয়া উচিত। ঝড়টা ললিপপের উপরে যাচ্ছে। ধুর। বিরক্তি নিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয় রোজা। সব বিরক্ত লাগছে তার। কালো রঙের কতগুলো গাড়ি ছুটে চলেছে চেনা পরিচিত গন্তব্যে, যেখানে একদিন থেমে গিয়েছিল পুরনো দিনের কিছু অধ্যায়। প্রথম গাড়িটার ব্যাক সিটে বসে আছে রেহান, নিস্তব্ধ অন্ধকার চশমার পেছনে লুকানো, চোখে একটানা তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। স্ক্রিনে ভেসে আছে এক বাচ্চা মেয়ের ছবি, সাদা লাল মিশ্রণে এক ফ্রক পরা, দুপাশে চুলগুলো দুই বেনিতে মোড়ানো, হাসিটাও যেন ঝলমলে রোদের আভাস। চোখে মুগ্ধতার হাজার বছরের তৃষ্ণার্ত হৃদয়ে এক ফালি সুখ যেন এই ছবি। চোখ থেকে কালো চশমা খুলে ঠোঁট ছুঁয়ে দেয় স্ক্রিনে জ্বলতে থাকা ছবিতে। তোমার এই ছবিতে যে আমার কত যুগের প্রেম লুকানো, তা তোমাকে কিভাবে বোঝাই মহারানী? তোমার স্পর্শ পেতে তোমাকে আমার চাই। পুরো দুনিয়া চুলোয় যাক, আমি ধ্বংস হব যদি তুমি আমায় ধ্বংস করতে চাও। হালকা থেমে চোখ বুজে নেয় রেহান। মনের ভিতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। জান কুরবান মহারানী, তুমি শুধু আমার এটা একবার শুনতে চাই। এতক্ষণে পুরো কাহিনীতে যেন রক্তাক্ত করছে একটি হৃদয়। প্রতিটা বাক্যের প্রতিটা মুহূর্তে কারো না কারো হৃদয়ে ছুরি চালানো হয়েছে নীরবে নিষ্ঠুরভাবে। রক্ত ঝরছে কিন্তু কেউ তা দেখতে পায় না, শুধু অনুভব করে বুকের ভেতর কেমন একটা জ্বালা, একটা শূন্যতা যা ধীরে ধীরে সবকিছুকে গিলে নিচ্ছে। চোখের কোণে জমে থাকা জল এখন আর শুধু জল নয়, তা একরাশ অভিমান, বেদনার অনন্ত প্রতীক্ষার নির্যাস। তার ভালোবাসার মানুষেরও ভালোবাসার মানুষ আছে ভেবেই বুকের মাঝে অসহ্য ব্যথা অনুভব করছে যারা। চিৎকার করে পুরো দুনিয়াকে বলতে ইচ্ছে করছে, প্রকৃতি শুনছো? সে আমার ছিল না। আমি যাকে বুকে বেঁধে রেখেছিলাম সে কোনোদিনই আমার ছিল না।
যার জন্য বাঁচতে শিখেছিলাম সে অন্য কারোর জন্য বাঁচে। আকাশ বোবা, বাতাস থমকে গেছে, গাছেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যেন তার নীরব কান্নার ভাষা বোঝাতে পারছে। কিন্তু মানুষ মানুষ তো শোনে না, মানুষ তো বোঝে না সেই চিৎকার যা শুধু বুকের ভেতর বাজে। শক্ত ধাঁচের মেয়েটার মনের ভিতর জমে উঠেছে এক বিশাল কষ্টের পাহাড়, যেটার ওজন এতটাই যেন সে নিজেই বোঝে না কতটা ভার সে বইছে দিনের পর দিন। ভেতরের ঝড়গুলো এতকাল আটকে রেখেছে ঠোঁটের কোণে হালকা হাসির আড়ালে, চোখের কঠোর চাহনির ভিতরে। আজ হঠাৎ সবকিছু যেন বিস্ফোরণের আগে নিস্তব্ধ হয়ে গেছে। সে জানে চোখ ভিজে গেলে দুর্বল লাগবে, তাই সে চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে শান্ত করে নিজেকে। হাত রাখে ডান পাশে বসে থাকা রেহানের কাঁধে। প্রকৃতি বড় নিষ্ঠুর, যাকে হৃদয়ে সয় তাকে ভাগ্যে সয় না। কথাগুলো ছুরির মতো বুকে হালকা দাগ কাটে রেহানের। কি সমস্যা, কি বলতে চাইছো? চেয়েছিলাম তো তোমাকে, তবে তার দিলে কই। নিশ্চুপ রেহান যারা আবেগের এক বালতি পানি ঢেলে দৃষ্টি দেয় জানালার বাহিরের দিকে। কোনোভাবে রোজ তোমার না হলে তুমি কি আমার হবে? রেহান থেমে যায়, তার চোখে বজ্রপাত, বুকের ভিতর আগুন জ্বলছে। যারা সামনে এগিয়ে বসে রেহানের এক হাত তুলে নেয় নিজের হাতে। ভিতর কাঁপছে, হাঁসফাঁস করছে বুকে। সাহস নিয়ে বলে, আমি জানি তুমি ওকে চাও, কিন্তু সে যদি না আসে, যদি নির্ণয় না মানে, আমি কি পারি না তোমার ছায়ায় একটা জায়গা নিতে? মুহূর্তে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ে। শান্ত বাঘের গলায় ঘন্টা বাঁধতে গিয়ে খেপিয়ে তুলেছে তাকে। রেহান ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে জারার দিকে, ডান হাতে চেপে ধরে তার গলা। তোর মতো অতীতে কিনা আমার হবে? পচা শামুখে বড় হবার মাছ মেয়ের আবদ্ধ রেহান নয়। রোজ আমার না হলে তুইও আমার না। রোহান, দূর হ মাগি। এক ধাক্কায় ঠিক জানালার কাছে ছুঁড়ে ফেলে যারাকে। যারার চোখে জল, শ্বাস বন্ধ হতে চলেছে, তবুও ঠোঁটে একটুখানি হাসি। নিজেকে সামলে আবারও বলল, তুমি ভাবছো আমি ভালোবাসি না? আমি তো ওই রোজের থেকেও আগে তোমায় চেয়েছি রোহান। তোরে বলছি আমাকে চাইতে। কথা আটকে আসে যারা, ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে হৃদয়। থেমে যায় সে। বাইপাসের মোড় ঘুরে চিকন অন্ধকার গলির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে কালো কাচে ঢাকা গাড়িগুলো। সামনের আলো ঝাপসা, রাস্তার পাশে পুরনো ঘরবাড়ি, কখনো এক আধটা পলক ফেলা গলি ল্যাম্প যেন আলো। ঠিক বিশ্বাস করতে পারছে না ছায়াময় বহরকে। কিছুটা পথ এগোলে সে চিরচেনা নীরকুঞ্জ। হঠাৎ হাতের তালুতে থাকা মোবাইলটা নিজের দিকে ঘুরিয়ে নেয় রেহান। আঙ্গুল সোজা চলে যায় একটা নাম্বারের স্ক্রিনে। জল করছে একটা নম্বর। কলিং পিএ। কয়েক সেকেন্ডে রিসিভ হয় কলটি। স্টপ। একটা মাত্র শব্দ। রেহানের গলায় কোনো উত্তাপ নেই। কথা শব্দ উচ্চারণ করে ফোন কেটে দেয়। স্ক্রিন নিভে যায়। তার চোখ ধীরে ধীরে এসে স্থির হয় ভিউ মিররে। পিছনে থাকা 4টি গাড়ি, সবগুলো একইভাবে থেমে গেছে মোড়ে। একটাও এগোয় না, একটাও পিছায় না। গলির মোড় পেরোতেই যেন হঠাৎই বাতাস থমকে যায়। নিঃশব্দ রাত্রির বুক চিরে দুদিক থেকে দমকা শব্দ তুলে ছুটে আসে 3টি কালো গাড়ি। কুয়াশায় ঢাকা, নিচু, যেন হিংস্র জন্তু। মুহূর্তে থমকে দাঁড়ায় নীরকুঞ্জের ঠিক সামনে। চাকার ঘর্ষণে ছিটকে ওঠা ধুলোতে গা ঢাকা পড়ে যায়। পথের ধারে শিউলি ফুল। হেডলাইটের আলোয় ঝলসে ওঠে নীরকুঞ্জের পুরনো লোহার গেট, জং ধরা, কিন্তু আজ যেন আরো ভারী, আরো ভয়ানক। গাড়িগুলোর দরজা খুলছে না, কেউ নামছেও না। সময় যেন থেমে গেছে। 3টা গাড়ি দাঁড়িয়ে নিঃশব্দে, ইঞ্জিন বন্ধ, আলো নিভে আসছে ধীরে ধীরে। তবুও কেউ দরজা খুলে না, কেউ নিচে নামে না। অতিক্রম হয় আরো কিছু সময়। এবার যেন নীরবতার পাহাড় ভেঙে প্রথম গাড়ি থেকে এক এক করে নামতে শুরু করলো সকলে। প্রথমে আয়ান ড্রাইভিং সিট ছেড়ে নেমে এসে এক এক করে সকলকে গাড়ির দরজা খুলে বেরোতে সাহায্য করলো। গাড়ির দরজা খোলা পেতে দ্রুত পায়ে গাড়ি ছেড়ে নেমে দাঁড়ায় ত্রিধা। চোখে হাজারো কৌতূহল লুকানো তার। ধীরে ধীরে অপূর্ব, রিধিমা আর সকলে যেন গাড়ি ছেড়ে নামে। অপূর্বের কানে মোবাইল। রিধিমা যেন ক্লান্ত শরীরে চারিপাশ দেখে কাঁধ ঝাঁকাচ্ছে। গাড়ির দরজা খোলা, ঠান্ডা বাতাস হালকা কাঁপিয়ে দিচ্ছে জানালার কাজ। অথচ এখনো একজন নামেনি। গাড়ির ভিতরে শরীর এলিয়ে পড়ে আছে একজন। তার স্বভাবই এমন, সবকিছুতেই ঢিলেমি, যেন সময়কে নিজের মতো করে চালায়। সিটে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায়, চোখ দুটো বন্ধ তার। নিঃশ্বাস ভারী, বাইরের গুঞ্জন, পায়ের আওয়াজ, বাতাসের সুর, কোনোটাই তাকে টানে না। ঘুমের ভেতরেও সে যেন নিজের এক জগতে বন্দী। রিয়ানের এই খাটার স্বভাবে বেজায় বিরক্ত সকলে। কোনোভাবে না পেরে গাড়িতে থাকা পানির বোতল হাতে তুলে নেয় আয়ান। প্রথম পর্যায়ে বেশ কয়েকবার ডাকে সে রিয়ানকে। রিয়ান, এই রিয়ান। ঘুমের মধ্যে রিয়ানের কোনো সাড়া নেই, যেন সে স্বর্গ ভ্রমণে হারিয়ে গেছে। নিস্তব্ধতা, মুখে শান্তির ছায়া, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছে। আয়ান এবার একটু জোরে, বিরক্তি মিশানো কণ্ঠে বলে, শালা উঠবি নাকি এইখানে ঘর বাড়ি বানিয়ে ছাড়বি? তবুও রিয়ান নড়ে না। কোনো প্রকার হেলদোল নেই যেন তার, যেন ইচ্ছে করে সকলকে অবহেলা করছে।
বড় এক দীর্ঘশ্বাস ছেড়ে আয়ান উপায়ন্তর না পেয়ে বোতলের মুখ খুলে হালকা ঝাঁকি দেয়। আর ঠিক তখনই ঠান্ডা পানির ছিটা পড়ে রিয়ানের গালের উপর। তবে এতেও যেন এক চুলো নড়ে না, সে বেশ চটে যায় ত্রিধা। বিরক্তি তার শিরা শিরায় এসে ভর করে, মুখে একরাশ রাগ নিয়ে খেকে বলে, এভাবে পানি ছিটালে এই শালা বলদের বাকি জীবনেও উঠবে বলে তোদের মনে হয়? আমি দেখাচ্ছি কিভাবে কুড়ে মানুষদের ঘুম ভাঙাতে হয়। কথা শেষ করে আয়ানের হাতের পানির বোতল কেড়ে নেয় ত্রিধা। গাড়ির দরজার কাছে এগিয়ে এসে পুরো বোতলের পানি ঢেলে রিয়ানের মুখ বরাবর। ঠান্ডা জলের ঝাপটায় যেন বাজ পড়ার মতো লাগে। রিয়ান চমকে উঠে বসে, চোখ কুচকে তাকায় সকলের দিকে। চুল আর গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে, ঠোঁট ঠাপ ঠাপ করছে ঠান্ডায়, জামা ভিজে গেছে অর্ধেক, মুখে তীব্র বিরক্তি, চোখ দুটো কুয়াশায় ঢাকা, জাগা না জাগা ঘুমের মতো। রিয়ান কাঁপতে কাঁপতে কাপড় থেকে পানি নিংড়াতে থাকে, ভিজে পুরো একাকার। কাজের মাঝে মুখটা কুচকে বলে, তোরা কি মানুষ রে? আমার মতো এক অবলা নিষ্পাপ দুঃখী ছেলেটারে ঠান্ডা পানি ঢেলে চুবাইয়া মারার প্ল্যান করিস? একটু থেমে হাঁচি দিয়ে চিৎকার করে, আবারও চিৎকার করে সে। নিউমোনিয়া হইলে বুক বন্ধ হইয়া গেলে তখন কি হবে? মরে গিয়ে কি স্বর্গে জানলা খুলে তোদের আটকে নাটক দেখবো? ত্রিধা চোখ উল্টে নেয়, মুখটা তিক্ত করে মাথা চুলকে ভাবে, এক বোতল পানিতে কার নিউমোনিয়া হয়, সাথে আবার মৃত্যু? এত ড্রামা তো সিরিয়ালও চলে না। তারপর আবার ঘাড় ঘুরিয়ে রিয়ানের দিকে তাকায়। রিয়ানের মুখ পানে বিরক্ত স্বরে বলে, তোর সত্যি অ্যাওয়ার্ড দেওয়া দরকার ভাই। ঠিক ওভার অ্যাক্টিং ক্যাটাগরিতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অভিনয় এতই যখন আগ্রহ, তাইলে তোরে একটা নাটকের ফেস্টে পাঠায় দে রে। দয়া করে এখানে না আর করিস না। আয়ান হেসে কুল পায় না। উপস্থিত সকলে যেন হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। সে পরে দেখা যাবে, আগে বল শাকচুন্নির বাচ্চা, তুই আমার মুখে পানি দিয়েছিস কেন? রিয়ানের চোখ কুচকে যায়, ঠোঁট টেনে ধরে কথা বলছে, গায়ে ভিজে টি শার্ট, কাঁধ থেকে জল টপ টপ করে পড়ছে। ত্রিধা হাত বুকের কাছে ভাঁজ করে কণ্ঠে কোমলতা এনে নাটকীয় ভঙ্গিতে বলে, ভাই রে ভাই, তোর যে ঘুম, উফ! আল্লাহ দুনিয়াতে যুদ্ধ লেগে যদি তোর উপর বোমা পড়ে তবুও ভাঙবার নয়। রিয়ান দাঁত কিরমির করে, চোখে হালকা রাগের আভাস। তাই বলে পানি দিবি? দিলি তো ভিজিয়ে, এখন যাব কি করে আমি? ঘুম ভাঙাতে দরকার হলে রুমাল ভিজিয়ে মাথায় রাখতি, কেউ পুরো বোতল ঢালে। ত্রিধা কাঁধ ঝাঁকায়, মুখে বাঁকা হাসি টেনে বলে, তুই তো আর সাধারণ না, তোকে জাগাতে সাধারণ পদ্ধতি চলে না। এবার আর হাসি আটকে রাখতে পারল না আয়ান। মুহূর্তেই হো হো করে হেসে উঠল সে, সাথে সকলেই যেন ঠোঁট টিপে হাসছে। হাসতে হাসতে আয়ান বলে, ভাই একটা কথা বলি, তোর মুখে পানি পড়ছিল আর তুই শরবত ভাবে চেটে খাচ্ছিস। রিয়ান এবার ঠোঁট কামড়ে নিজেকে বেশ শান্ত করতে চাইছে। রাগে রিং রিং করতে করতে বলে, এখনো ঠিকঠাক জেগে উঠিনি আমি। শরবতের মতো যদি কারো মুখে থাপ্পড় পড়ে যায় দোষ হবে কি? ওদের কথার মাঝে ঘুমন্ত রোজাকে কোলে তুলে হেঁটে আসছে নির্ণয়। রিয়ানের থেকে নজর সরিয়ে সবাই তাকায় তাদের দিকে। রিয়ানের চোখ পড়তে সে দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সকলে এখন চোখ মেলে এক জায়গায় আবদ্ধ। নীরবতা যেন চারপাশকে জড়িয়ে ধরে। ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়া ঘুমন্ত এক পরীকে কোলে নিয়ে নির্ণয় ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় সকলের সামনে, মুখে এক অদ্ভুত হাসি। হাতের মাঝে পরীর কোমল শরীর যেন এক রূপকথার ছবি হয়ে উন্মোচিত হয়েছে। সবাই কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। মনে হচ্ছে সময় থমকে গেছে সেই মুহূর্তে। ভ্রু কুঁচকে সামনে দাঁড়ানো সকলকে এক নজর পরখ করে নেয় সে। সকলের মুখভঙ্গি দেখে জোরে ধমকে ওঠে। হোয়াট? থতমত খেয়ে যায় সকলে। এক ধমকে যেন কাশি উঠে যায় আয়ানের। রিয়ান উল্টে ঘুরে যায় নিজেকে বাঁচাতে, তবে তার আগেই নিজের কথায় ফাঁসিয়ে দেয় নির্ণয়। বোন আর বোনের জামে রোমান্স দিতে লজ্জা করলো না তো? তওবা তওবা ভাই, এসব কি বলছো? আমি নামাজ পড়ি, এসব কি আমি করতে পারি বলো? নির্ণয় যেন কোনো পাত্তাই দিল না রিয়ানের কথার। গাছাড়া ভাব ধরে সকলের দিকে তাকিয়ে বলল, এভরিবডি ফলো মি। রিয়ানের করা এতক্ষণে নাটকে মুখ চেপে হাসছিল সকলে, তবে নির্ণয়ের বলা এক কথায় যে সকলেই মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। সকলে একসাথে পা বাড়ায় নির্কুঞ্জের দিকে। নির্কুঞ্জের মৃদু আলোয় সোনালি ছায়ায় পা ফেলে চলতে চলতে হঠাৎ সবাই থেমে গেল। কোথা থেকে যেন এক গম্ভীর কণ্ঠস্বর তাদের পথরোধ করলো। এত রাতে কে এলো এখানে? গম্ভীর কঠোর এমন এক কণ্ঠ যা মুহূর্তে পরিবেশের গতি বদলে দিল। চৌকিতে মাথা ঘুরিয়ে দেখল নির্ণয়। উল্টে ঘুরে অনাকাঙ্ক্ষিত সেই মানুষটির চেহারা নজরে পড়তে নির্ণয়ের চিবুক শক্ত হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে ধরে সে কেঁপে উঠতে থাকে। অন্তরের গহীনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিয়ান নিজেও ক্ষিপ্ত হয়ে ওঠে। যাকে তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যায়নি সে কিনা এত সহজে এসে হাজির নির্কুঞ্জে। এক মুহূর্তে তার চোখে ঝলকে ওঠে বিস্ময়। ঠিক পর মুহূর্তে পুরনো কথাগুলো যেন দাগ কাটে মনে। ওসব ভেবে যেন মস্তিষ্কের শিরা টনটন করে ওঠে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে সে। আঙ্গুলের হাড় কড়কড় শব্দ যেন প্রতিজ্ঞা উচ্চারণ করে। চোখ জ্বলে ওঠে। পায়ের পাতা শক্ত হয়ে মাটি আঁকড়ে ধরে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার ভিতরে যে প্রশ্ন জমে আছে বছরের পর বছর। এই ব্রাদার্স,
আমার পরিটা বুঝি ঘুমায়? তার কথাটা শেষ হতে না হতে রিয়ানের মুখ ঝলসে ওঠে রাগে, চোখে মুখে আগুন। তোকে তো তবে ঠিক তখনই ঠান্ডা অথচ তীক্ষ্ণ চোখে রিয়ানের দিকে তাকায় নির্ণয়। চোখে ইশারা পেতেই থেমে যায় রিয়ান। দুজনের উত্তাপে জমে ওঠা মুহূর্তে বাঁকা হাসে রেহান। তবে ঠোঁট গলিয়ে বাহিরে বেরোয় না সেই হাসি, বেশ রহস্য ঘেরা। রোজাকে তখনও কোমলভাবে কোলে নিয়ে আছে নির্ণয়। কোনো শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে আসে সে। চোখে নীরব দৃঢ়তার, বুকে রোজার নিঃশ্বাসের ভার। রিয়ানের ঠিক সামনে এসে একবার চোখে চোখ রাখে নির্ণয়। তারপর নিঃশব্দে নিজের প্রাণ পাখিটাকে তুলে দেয় রিয়ানের হাতে। রোজার ছোট্ট মুখটা তখন ঘুমে ঢলে পড়া, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। রিয়ান 2 হাত বাড়িয়ে আগলে নেয় রোজাকে, একটু ঝাঁকুনি দিয়ে যেন ভিতরে রাগ, অভিমান, তিক্ততা সব সরে যায়। সে শুধু এখন ওর দিকে একবার তাকিয়ে আবারও তাকায় রেহানের দিকে। তখনও রেহানের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, চোখে যেন ষড়যন্ত্রের খেলনা। ভেতরে যাও সবাই। নির্ণয়ের গলা ঠান্ডা, কিন্তু আদেশে কোনো জড়তা নেই। একটু সময় নষ্ট না করে রিয়ান রোজাকে শক্ত করে ধরে পা বাড়ায় নির্কুঞ্জের পথে। চোখে তখনও আগুনের আঁচ, তবু পায়ে নির্ভরতার ছাপ। ধীরে ধীরে পা ফেলে ঢুকে পড়ে নির্কুঞ্জে। চারিপাশটা নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত গন্ধ পুরনো দিনের। সকলে নির্কুঞ্জে ঢুকে পড়তে একটু নাটকীয় ভঙ্গিতে ধীরে ধীরে রেহানের দিকে এগিয়ে আসে নির্ণয়। চোখে চোখ রেখে একেবারে সামনে গিয়ে দাঁড়ায়, যেন প্রতিটা পা মেপে রাখা যুদ্ধের ঘোষণা। চারিপাশটা শান্ত, শুধু পায়ের আওয়াজ আর বাতাসে জমে থাকা টান। অদ্ভুতভাবে হেসে ওঠে রেহান, একটা যেন নিঃশব্দ বিকৃত অর্থবহ হাসি। ঠোঁটের কোণে আটকে রাখা সেই হাসি যেন চাইলেও পুরোটা ছাড়ে না, নিচের ঠোঁটে হালকা চাপে জমে রয়। হিসাব এখনো বাকি, পাওনা জিনিস ছিনিয়ে নেওয়া বাকি, আমার আমানত কেড়ে নেওয়া বাকি। কথা শেষ আবারও বাঁকা হাসে রেহান, হালকা ঝুঁকে আসে নির্ণয়ের মুখের কাছে। সহজ সরল স্বীকারোক্তি নির্ণয়, যেন তার মতো এক কথার মানুষ দুটো নেই দুনিয়ায়। এতক্ষণে হাস্যোজ্জ্বল মুখ পানসে হয়ে আসে রেহানের। এত সহজ উত্তর হয়তো সে আশা করেনি। মেহের আমার। রেহানের পানসে মুখে তাকিয়ে কিছুটা হাসলো, নাটকীয় ভঙ্গিতে মাথা চুলকে নেয়। এবার যেন সে কিছুটা ঝুঁকে আসে রেহানের দিকে। আমি আগে খেয়েছে, এখন আটু তুই নিলে আমার কোনো সমস্যা নেই। আমি আমার ভোগী নয়, তাকে বিশ্বাসী। থতমত খেয়ে যায় রেহান, কণ্ঠ ধরে আসছে তার। খেলা এত সহজে হবে না। গাছ আমার, ফল আমার, সেই গাছের সামান্য একজন পাহারাদার তুই। রেহান এই কথায় যেন আরো জোরে হেসে উঠল নির্ণয়, কণ্ঠে হেয়ালি টেনে বলে, বাহ, কি কপাল আমার, পাহারাদার হয়ে মালিকের ফল খেয়েছে। ঘুমন্ত রোজাকে পাজা কোলে করে নীলকুঞ্জের সদরের সামনে এসে দাঁড়ায় রিয়ান। পেছনে ত্রিধা, অপূর্ব, আয়ান, ঋদ্ধিমা। সকলের মুখে এক রহস্যময় উত্তেজনা। চারিপাশে তখন রাতের প্রায় চূড়ান্ত স্তব্ধতা। নীলকুঞ্জের চৌখাটে বেল পড়ছে, চারিপাশে রাতের কুয়াশা ছায়া, বাতাস শীতল, মন মাতানো পরিবেশ। বেল বেজেছে বেশ কয়েকবার, তবুও দরজা খুলছে না। হাত বাড়িয়ে আবারও কলিং বেল চেপে ধরে রিয়ান। হঠাৎ খট আওয়াজে খুলে যায় দরজা। আধো আধো ঘুমে চোখে দরজা খুলে দাঁড়িয়ে রয় নাজমা চৌধুরী। বারবার চোখ কষলে পরখ করছেন সামনে সবকিছু। বড় মা, তোমাদের কি বাহিরেই রাখবে? রিয়ানের করা প্রশ্নে যেন মুহূর্তে সব ক্লান্তি পালিয়ে যায় নাজমা বেগমের। ঋদ্ধিমা দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে। মুহূর্তের মধ্যে সব ক্লান্তি, সব অবসাদ গায়েব হয়ে যায় নাজমা বেগমের চোখ থেকে। মায়ের বুকের কাছে মাথা রেখে একটু কেঁদে উঠে নাজমা বেগম। দুহাতে আলতো করে ছুঁয়ে রাখে ঋদ্ধিমার মাথা। নরম আওয়াজে বলে, ভেতরে এসো তোমরা। মুহূর্তে পুরো বাড়ি ভরে ওঠে। নাজমা বেগম এক নাগারে সকলকে ডেকে জড়ো করে ঠিক বসার ঘরে। রত্না, জলদি দেখো যে কারা এসেছে। আপা জলদি নিচে আসেন। বড় জালের ডাক পেতে নিজের ঘর থেকে বেরিয়ে উপর থেকে নিচে উকি দেয় রত্না চৌধুরী। রিয়ান, রোজা চোখে পড়লেই দ্রুত সিঁড়ি বেয়ে নামেন তিনি। ধীরে ধীরে সকলকে এক এক করে এসে জড়ো হতে থাকে বসার ঘরে। ঘুমন্ত রোজাকে ডিভানে শুইয়ে দেয় রিয়ান। নিঃশ্বাস ঘন, যেন গভীর ঘুমে তলিয়ে আছে সে। রিয়ান কিছুক্ষণ তাকায় রোজার দিকে। ত্রিধা, আয়ান, অপূর্ব কেবলই নীরব দর্শক। সকলে যেন পরিবারকে উপলব্ধি করছে। রোজার হাতের ব্যান্ডেজ দেখে কেঁপে ওঠেন রত্না চৌধুরী। কোনো শব্দ করেন না, শুধু ধীরে ধীরে এগিয়ে যান ডিভানের দিকে। তাকিয়ে দেখতে থাকেন হাতের ব্যান্ডেজটা। চোখে তখন বিস্ময়, ভয় আর চাপা ক্রোধের অদ্ভুত মিশেল। আমার রোজার কি হয়েছে? ওর হাতে ব্যান্ডেজ কেন রিয়ান? মায়ের মন যেন অল্পতেই অস্থির হয়ে ওঠে। রত্না বেগমের চোখে পানি। এগিয়ে যায় ঘুমন্ত রোজার দিকে। ডিভানে নিঃশ্বাস পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে চিত্ত জমে ওঠে আশঙ্কার পাহাড়। রোজার মুখে একরকম নিষ্পাপ অবচেতনতা, কিন্তু সেই নিস্তব্ধতায় যেন আরো অস্বস্তিকর। রত্না চৌধুরী হাত বাড়ান কপালে ছোঁয়ার জন্যে, কিন্তু হঠাৎ কারো ডাকে হাতটা মাঝপথে দাঁড়িয়ে যায়। হাওয়ায় ঝুলে থাকে কিছুক্ষণ। ওর ঘুমে যদি বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটে, এই বাড়ির প্রতিটা কোণে আগুন ধরিয়ে ছাড়বো। শব্দ নয়, শাস্ত্রের মতো উচ্চারিত সেই কণ্ঠ, শান্ত গম্ভীর অথচ হিমশীতল আতঙ্কের ছায়া। রত্না চৌধুরীর হাত যেন হঠাৎ জমে যায় মাঝপথে। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ। কণ্ঠের মালিককে খুঁজতে সবার চোখ
ঘুরে যায় দরজার দিকে। পরনে ব্ল্যাক কালার শার্ট, শার্টের উপরে 2 বোতাম খোলা, তার ফাঁক গলে উকি দিচ্ছে বুকের বেশ কিছুটা অংশ। ফর্সা ত্বক, নিখুঁত ছাটা বুকের গড়ন লোভনীয়, স্পষ্ট এবং বেশ আকর্ষণীয়। উপস্থিত সকলের দৃষ্টি যেন নির্ণয়ের সৌন্দর্য গণনায় ব্যস্ত। কেউ মনের বেদনা মুছতে, আবার কারো মুখে তৃপ্তির হাসি। তবে নির্ণয় চোখ যেন সকল কিছুর ঊর্ধ্বে, তার ঘুম পরীর রূপে মুগ্ধ। তার এক অপার্থিব পরীর রূপ ধরা দিয়েছে ঘুমের মাঝে, যেন ত্যাগ, কোমলতা আর প্রতিজ্ঞার মিশেলে গড়া এক নিখুঁত মুখ। সে যেন বিস্তৃত হয়ে গেছে নিজের দীর্ঘ অনুপস্থিতি, নিজের শরীরের ক্লান্তি, রাগ, ইতিহাস সব মুহূর্তে মিলিয়ে গেছে এক নিষ্পাপ মুখে তাকিয়ে। বাড়ির বড় নাতির এত বছর পর আগমনে খুশিতে গদগদ রসনারা চৌধুরী। লাঠি হাতে, চোখে মোটা ফ্রেমে চেন লাগানো চশমা নাক থেকে উপরে ঠেলে এগিয়ে আসেন দরজার কাছে। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে নির্ণয়ের মুখ পানে। কিছু সময় বাদে এক হাতে চশমাটা টেনে নামিয়ে আনেন, অন্য হাতে লাঠি সামলে একগাল হাসি নিয়ে বলে ওঠেন, এই তো এলি শেষে। তা কত কালের অন্ধকার ঠেলে এসে পৌঁছালি আজ? নির্ণয় এক ঝলক তাকায় দিদার চোখে, ঠোঁটে সেই চেনা বাঁকা ধ্বংসাত্মক হাসি। সে হালকা মাথা ঝাঁকায়, ভেতরে হাঁটতে হাঁটতে শুধু এতটুকুই বলে, অন্ধকার কেবল সময়ের ছিল না, মানুষের মাঝে ছিল দিদা। কথাটা শুনে ঘরে আবার স্তব্ধতা। রসনা চৌধুরীর মুখের হাসি জমে যায় একটু, তবুও তিনি কিছু না বলে পাশে সরে যান। নির্ণয় যাবার পথ করে দেন। নির্ণয় ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ে। তার পায়ের নিচে বিছানো দামি কার্পেট, তবুও যেন প্রতিটা পা ফেলছে কোনো অপরিচিত জায়গায়। ছোটবেলার সকল স্মৃতি মোড়ানো তার এই বাড়ি, সেই দেয়াল সবই আছে, কিন্তু কোথাও যেন সব শূন্য। পেছনে দাঁড়ানো নাজমা চৌধুরী নিঃশব্দে চোখের পানি আটকে রাখছেন। রিয়ান আর রিধিমা পরস্পরের দিকে তাকায়, স্পষ্ট বুঝতে পারছে নির্ণয়ের বলা প্রতিটা শব্দের ভার। রওশন চৌধুরী আবারও লাঠিতে ভর দিয়ে সামনে এগিয়ে আসেন। নির্ণয়ের পেছনে চোখ রেখে ধীরে ধীরে বলেন, আজও এত অভিমান দাদু ভাই? নির্ণয় পেছনে তাকায় না, শুধু একবার কাঁধ ঝাঁকিয়ে ফেলে দেয় বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাসটা। আরও এগিয়ে গিয়ে ঠায় দাঁড়ায় রোজার ডিভানের পাশে। তার হাত ধীরে ধীরে এগিয়ে আসে রোজার কপালের এক পাশে, সরিয়ে দেয় এলোমেলো চুল। রোজা এখনো ঘুমন্ত, তবু তার নিঃশ্বাসে যেন এক অদ্ভুত আশ্রয় খুঁজে পায় নির্ণয়। সে মৃদুস্বরে বলে, আমার ব্যক্তিগত জিনিসের টানে ফিরেছি, ফেরত পেলেই তোমাদের অস্তিত্বে নির্ণয় চৌধুরী তার জিবে রাখবে না। ডুকরে উঠে রত্না চৌধুরী আগলে নিতে চায় রোজাকে, তবে আবারও সে গম্ভীর কণ্ঠে বেঁধে দেয় তার হাত। ডোন্ট টাচ ছোট মা। হাত থেমে যায় রত্না চৌধুরী, চোখে পানি যেন আজও মন গলাতে পারছে না নির্ণয়। ধীরে ধীরে এগিয়ে আসে নাজমা চৌধুরী, গায়ে হালকা কাঞ্জিবরম শাড়ি, মনের ভেতর চলতে থাকা তোলপাড় সামলে খুব ধীরে খুব সচেতন পায়ে সামনে এসে দাঁড়ান নির্ণয়ের মুখোমুখি। শান্ত কণ্ঠে বলেন, নীর, রোজা ওদের মেয়ে। নীর, প্লিজ এমন করো না। ঘরে যেন হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে দেয় এই কণ্ঠস্বর, অপূর্ব নরম অথচ দৃঢ় ভাষা। নির্ণয় এক পলক চেয়ে থাকে তার মুখের দিকে, চোখে সেই চিরচেনা মায়ের আলো। মুহূর্তে মনে ভেসে ওঠে নওরিন চৌধুরীর মুখ। ওদের নাজমা চৌধুরী পুরো কথা শেষ করার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় নির্ণয়, চোখে বিদ্বেষ, কণ্ঠে রাগ। আপনার মতো বাহিরের মহিলার মুখে জ্ঞানবানের শুনতেই নির্ণয় চৌধুরী বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না। নির্ণয় চৌধুরী। ঘরে একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে, যেন নাজমা থমকে যান। এতখানি অসম্মান প্রত্যক্ষ, প্রকাশ্য এবং নির্মম, তবুও যেন মুখে কোনো রাগ নেই, শুধু চোখের কোণে কারো একটা যন্ত্রণার রেখা ফুটে ওঠে। নীর, বলুন। নীর শুধু আমার মায়ের দেওয়ার নাম, কোনো পাতানো মায়ের নয়। একটা খচখচে তীর যেন ঘরের বাতাস চিরে ছুটে যায়। নাজমা চৌধুরী কিছু বলতে পারেন না, চোখের দৃষ্টিটুকু স্থির, তবু তার নরম হৃদয়ের অভ্যন্তরে যে ঢেউ উঠেছে তা বুঝতে কারো বাকি নেই। রত্না চৌধুরী ঠোঁট কামড়ে ধরে। রসনারা চৌধুরী ধীরে ধীরে চোখ বুজে ফেলেন। এই ঘরে ভালোবাসার নাম আছে, তবে শিকারের জায়গা নেই। এই ঘরে রক্তে সম্পর্ক আছে, তবে স্বীকৃতির ছায়া কোথাও পড়ে না। সকলের মাঝে হাত মুষ্টিবদ্ধ করে রয়েছে একজন রেজওয়ান চৌধুরী। এত বছর ওই কুলাঙ্গার বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি ভেবেই রাগ লাগছে তার। শুধু কি বাড়ির ছেলের ওয়েলকাম করলেই হবে? আমাদের দিকেও একটু তাকাও। নাটকীয় প্রলম্বিত সুর আবারও দরজা থেকে ভেসে আসছে পুরো ঘরে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে যায়। আবারও সকলের দৃষ্টি ঘুরে যায় দরজার দিকে। রেহানের দিকে চোখ পড়তেই মুহূর্তে এতক্ষণ সব ভুলে যায়। রত্না চৌধুরী ছুটে এসে দাঁড়ায় লোহানের সামনে। কেমন আছো বাপজান? এই তো ফুপি, ভালো। তুমি কেমন আছো? রেহানের দিকে এক পলক তাকিয়ে রত্না চৌধুরী মুখের রেখাগুলো যেন নরম হয়ে আসে। চোখের কোণে কাঁপতে থাকা জলের বিন্দুগুলো এবার গড়িয়ে পড়ে। আমার বাচ্চারা আমার চোখের আলো। এত বছর পর ফুপির কথা মনে পড়েছে তোর? রেহান সামান্য মাথা নিচু করে দাঁড়িয়ে যেন কিছু একটা বলতে গিয়ে আবারও থেমে যায়। আলতো হাতে জড়িয়ে নেয় ফুপুকে। এসব কি বলছো তুমি? তোমারে ভুলে কেমনে থাকি বলো তো? জানোই তো পাপা কিছু কাজে বাইরে পাঠিয়েছিল, তাই তো খোঁজ নিতে পারিনি। রত্না চৌধুরী হঠাৎ করে দুই হাতে রোহানের মুখটা জড়িয়ে ধরে। তোর গালে হাত দিলেই যেন মনে হয় আমার ভাইটা ফিরে এসেছে। তোর বাবার মতো মুখটা, একেবারে ছাঁচে ঢালা।
এইখানেই দাঁড়িয়ে রাখবে আমাদের নাকি? আমাদের বলতে রত্না চৌধুরী চোখ যায় রেহানের পাশে দাঁড়ানো জারার উপর, যার পরনে ওয়েস্ট, চুলগুলো ব্রাউন কালার করে কাল করা। রত্না চৌধুরী খানিক তাকিয়ে থাকে, যারার চোখে পর্যবেক্ষণ করে মেয়েটিকে, কড়া নজরে এসে কেমন হাঁসফাঁস করছে যারা। এটা কে? আমার ফ্রেন্ড। বলেই কোনো উত্তর বা অনুমতির অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলে যায় ভিতরের দিকে। ফ্রেন্ড না অন্য কি? যারা থমকে দাঁড়ায়। পেছন থেকে রত্না বেগমের গলা ভেসে আসে। যারার মুখে হাসি ফুটে ওঠে। অস্বস্তি লুকাতে চায় সে, কিন্তু মুখের কোণে দেখা যায় এক ফোঁটা ঘাম। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলে রিয়ান। চোখে বিরক্তির ছায়া, ঠোঁট একটু বেঁকেছে, যেন আরেক মুহূর্ত সহ্য করতে পারছে না এই বাড়াবাড়ি। হঠাৎ করে কপাল কুঁচকে মুখ ঘুরিয়ে ফেলে সে। দুই হাতে চুল টেনে পেছনে গোজা, তারপর এক ধরনের জোরে নিঃশ্বাস ফেলে বলে ওঠে। রিয়ার গলা তীক্ষ্ণ, কিন্তু সুরে এক ধরনের ঠান্ডা রাগ। সে এক পা এগিয়ে এসে রত্না চৌধুরীর দিকে না তাকিয়ে নিচু গলায় বলে। রেহান মুচকি হেসে হাত রাখে রিয়ানের কাঁধে। আরে ছোট জেলাস তুমি? জেলাস? তাও তোকে? আমাকে তোর মনে হয় নাকি? তা তোর ফিগার আছে, আমার কেন নেই? তোর ওটা বড়, আমার হয় না কেন? এসব নিয়ে জেলাস হব? জেলাস হওয়ার মতো কোনো ক্যাটাগরিতে তুই পড়িস? রিয়ান, তেতে উঠে রত্না চৌধুরী, কণ্ঠে একরাশ বিরক্তি, সঙ্গে রাগের আবির্ভাব। দিন দিন অসভ্য হয়ে উঠেছো তুমি। সে যাই বলো, তোমার ভাতিজাকে আমার আর বোনে থেকে দূরে থাকতে বলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়ের থেকে দূরে থাকতে বলো, বলতে চাইলে। বাঁকা হাসে রেহান, তবে তার সেই হাসিকে থুরি পাত্তা দেয় রিয়ান। রাগে গজগজ করে এগিয়ে যায়, ডিভেনে আবার পাজাকোলা করে তুলে নেয় রোজাকে। সিঁড়ি বেয়ে উঠে চলে যায়। সকলে যেন নীরব দর্শক। রিধিমা ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে। ত্রিধা সহ সকলকে নিয়ে সে উপরের দিকে পা বাড়ায়। রত্না চৌধুরী তাদের দিকে যাওয়ার দিকে একবার তাকে রেহানের দিকে এগিয়ে আসে। বাবজান, চল ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবি। তুমি যারাকে নিয়ে যাও কবি, আমি আসছি। একে একে সকলে স্থান ত্যাগ করতে থাকে। মুহূর্তে যেন ফাঁকা হয় পুরো হলরুম। সকলে যেতেই মুখে এক অদ্ভুত ছায়াচ্ছন্ন হাসি টেনে রেহান ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয়ের দিকে। চোখে লুকানো ছিল এক অজানা রহস্য, আর পায়ে যেন নিঃশব্দ ধ্বনি, যেন সে শুধু মানুষের মাঝেই নয়, সময়ের গোপন ছায়ার মধ্য দিয়ে হেঁটে আসছে। আমার জিনিস আমি ঠিক বুঝে নিব। তার আগে না হয় তোর সাথে হালকা একটু টুর্নামেন্ট খেলা যাক। রেহানের প্রতিটা শব্দে ছিটকে পড়ে বিষ, আর সেই বিষের মধ্যে নির্ণয় ঠোঁটে ফুটে ওঠে এক ব্যঙ্গ ভরা বাঁকা হাসি, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিঃশব্দে। চিল্লাই কি মার্কেট ফোন চাইবো কাকা? শি ইজ অনলি মাই প্রপার্টি। এতে ভাগতে দূর, বিন্দু পরিমাণ হস্তক্ষেপে নির্ণয় চৌধুরীর সইবে না। যেটা আমার সেটা শুধুই আমার। নির্ণয়ের কথায় যেন সময় থমকে গেল। তার কণ্ঠে ছিল ধীরে ধীরে ঝরানো বিষাদ, আর চোখে ঝলকানি এক অদ্ভুত অগ্নির। সেই কথাগুলো শুনে রেহানের হাসিও যেন সাময়িকভাবে কেমন জমাট বাঁধল। রাগ লাগে রেহানের মস্তিষ্কে, ক্ষিপ্ত এক আগুন জ্বলে ওঠে, যেন সব চিন্তা ঝাঁকে ঝাঁকে তার ভেতরে তুফান তুলছে, যা থামানো অসম্ভব। হৃদয় গর্জনে উত্তপ্ত, আর মুখে বাঁকা হাসিটা ধীরে ধীরে ম্লান হতে থাকে। কণ্ঠে তেজ এনে বলে, রোজার জীবনে তোর অস্তিত্ব কোথায়? মুচকি হাসে নির্ণয়। আজ আর সেই হাসি লুকায়িত নয়, মুখ খুলে হেসেছে গভীরে এক প্রশান্তি। ঠোঁটগুলি বেশ প্রশস্ত, আর চোখে ঝলকেছে এক অজানা আত্মবিশ্বাসের আলো। কাছে আয়, কানে কানে বলি। কোনো প্রকার বাক্য তর্ক ছাড়া এগিয়ে আসে রেহান, ঠিক নির্ণয়ের মুখের কাছে। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ায় না নির্ণয়। ঠোঁটে বাঁকা হাসি রেখে এই পরে পা বাড়ায় সিঁড়ির দিকে। পেছনে তাকানো বিন্দুমাত্র ইচ্ছে পোষণ করে না সে। যদি তাকালো তাহলে হয়তো নজরে আসতো এক ক্ষিপ্ত চেহারার মানব, যার সর্বাঙ্গ রাগে জ্বলছে। নির্ণয় যেতেই টেবিলের উপরে থাকা সাইকেলের উপর একটি মেয়ে বসা অসম্ভব সুন্দর শোপিস মাটিতে ছুঁড়ে ফেলে রেহান, যা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রোজা আমার, মেহের আমার, শুধু আমার। প্রায় শেষ প্রহর। নির্কুঞ্জে দোতলার একদম শেষ মাথার কোণে সবচেয়ে বড় ঘরটায় রাখা হয়েছিল নির্ণয়ের জন্য। এখনও তাই ঘরের দেয়ালে যেন পুরো কালোতে ঢাকা অদ্ভুত এক রং। পুরো ঘর যেন আধারে ঢাকা, কোনো আলোর ছায়া নেই। বিছানা চাদর থেকে শুরু করে ফার্নিচার সব কালোতে মোড়ানো। ঘুমের ঘোরে হাতরে বিছানায় কিছু একটা খুঁজছে নির্ণয়, তবে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে ধপ করে উঠে বসে সে। এক হাতে বেশ শক্ত করে টেনে ধরে মাথার চুল। মন অস্থির, ব্যাকুল। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে বেড সাইডে রাখা পানির গ্লাস থেকে এক চুমুকে শেষ করে পুরো পানি। হঠাৎ দ্রুত বেরিয়ে যায় পায়ে, ঘর ছেড়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দাঁড়ায় ঠিক রিধিমার ঘরে দরজার কাছে। কানে বাজে হৃদয়ের তীব্র স্পন্দন, হাতটা কেঁপে উঠছে দরজার কড়া স্পর্শ করতে গিয়ে। দরজা ভাজানো ছিল, হালকা
ঠেলা দিলেই তা কর্কর শব্দে খুলে যায়। নির্ণয় ধীরে ধীরে পা বাড়িয়ে রুমের ভিতর ঢুকে পড়ে। রুমের ডিম লাইটে নীলাভ আলোয় রিধিমার পাশে ঘুমন্ত রোজার অবয়ব যেন এক মায়াবী স্বপ্নের মতো ভাসছে সামনে। আজও টি শার্টটা স্বাভাবিকের চেয়ে একটু উপরে উঠেছে, উন্মুক্ত পেটের কিছু অংশ দৃশ্যমান। ওই স্পর্শকাতর ত্বকের উপরে নির্ণয় চোখ আটকে যায় অবচেতনভাবে। তবে আজ সেই স্থানে রিধিমার হাত। বুকের ভেতর একটা অজানা জোরালো রাগ জেগে ওঠে, যেন সে কোনো অদৃশ্য শত্রুর হাতে আহত হয়েছিল। কিছু সময় দাঁড়িয়ে এক পা এক পা করে বেডের কাছে এগিয়ে যায়। নির্ণয় হাতটা কেঁপে উঠছে, মনের ভেতর অস্থিরতার এক ঝড় বয়ে যাচ্ছে। বেডের পাশে দাঁড়িয়ে নির্ণয় চোখ বন্ধ হয়ে আসে, যেন কিছু মুহূর্তের জন্য সে হারাতে চায় নিজেকে, স্বেচ্ছায় ক্ষতবিক্ষত হতে চায়। নির্ণয়ের গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠছে। শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে বারবার ভিজিয়ে নিচ্ছে সেই ছোট্ট মুখটায়, যেন একমাত্র উপায় যেটা তার বেঁচে থাকার, শীতলতার আস্থা। ঘুমন্ত রোজার মুখের দিকে তাকিয়ে নির্ণয় নিজেকে শান্ত করার চেষ্টা করে। রোজার মৃদু শ্বাস প্রশ্বাসের সুরে যেন তার অস্থির হৃদয় কিছুটা হলেও থেমে যায়। মনটা পায় সামান্য আরাম, যেমন কোনো ঝড়ের পরে মিলেমিশে আসে অন্ধকারে মধ্যে এক ক্ষণস্থায়ী শান্তি। রোজার শান্ত মুখায়বব যেন এক মায়াবী পরী, যার উপস্থিতি নির্ণয়ের ভেতরকার অন্ধকারকে একটু ম্লান করে দেয়। সে বুঝতে পারে তার অস্থিরতার মাঝে রোজার নীরব ভালোবাসায় হয়তো তার একমাত্র আশ্রয়। এই মেয়েটার রূপ যেন কোনো অভিশপ্ত মায়া। নির্ণয় ধরে রাখতে পারছে না নিজেকে। রোজার ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার বুকের ভেতর জ্বলে ওঠে দহন, অবদমন আর আকাঙ্ক্ষার দোলাচল। কোনো এক ঘোরে ঠোঁট একটু একটু করে এগিয়ে আসে রোজার মুখের দিকে, ঠিক যেন একটা নিষিদ্ধ স্পর্শের দোরগোড়ায় দাঁড়িয়ে। নির্ণয় স্পর্শ করতে চায়, খুব করে চায় ছুঁয়ে দিতে। হাত কাঁপছে, পিঠে ঘাম গড়িয়ে পড়ছে, শরীর ঘামে ভিজে গেছে, মন ছটফট করছে। এক পলক রোজার মুখের দিকে তাকিয়ে থাকে শান্ত। গভীর ঘুমে ডুবে থাকা তার মহারানী, আর তার পাশে দাঁড়িয়েছে এক অস্থির পুরুষ, যার ভেতরে চলছে প্রণয়ের অস্থিরতা। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে উল্টো ঘুরে যায় সে। নিঃশ্বাস ভারী হয়ে আসে নির্ণয়ের। বুকের ভিতর যেন জ্বলছে কিছু। রোজার পাশে বুক ঝুঁকে বালিশে গা ঘেঁষে রাখা এসি রিমোটটা তুলে নেয় সে। রিমোটের পাওয়ার বাটনে চাপ দেয়। পাওয়ার কিছুটা বাড়িয়ে আবারও রাখে যথাস্থানে। এসির পাওয়ার বাড়ানো মাত্রই ঘরের তাপমাত্রা দ্রুত নামতে থাকে। অতি শীতের ছোঁয়ায় রোজার শরীরটা ধীরে ধীরে সেটে আসে চাদরের ভেতর। ঠান্ডা তীব্রতায় তিরতির করে কাঁপতে থাকে রোজার ঠোঁট দুটি। আজ কোনো মতে যেন নিজেকে দমাতে পারে না নির্ণয়। রোজার কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় কাঁপা কাঁপা ছুঁয়ে দেয় বৃদ্ধা আঙ্গুল। মুহূর্তে যেন শরীর ঝাঁকিয়ে ওঠে তার। একটা শিহরণ, একটা অস্পষ্ট গুঞ্জন বুকের ভেতরে বেজে ওঠে। আবারও সেই চেনা স্ট্রবেরি লিপ জেলের মিষ্টি সুবাস। এবার যেন আর মাথা কাজ করছে না তার। মাথার ভিতর সব চিন্তা, সব বাধা, সব নীতিবোধ যেন মুহূর্তে মিলিয়ে যায় এক তীব্র উত্তাপের মধ্যে। রোজার কাঁপতে থাকা গোলাপি ঠোঁট জোড়া যেন বারবার আহ্বান জানাচ্ছে তাকে। দিকশূন্য বুকের ধিপ ধিপ শব্দে অতিমাত্রায় বেড়ে চলেছে। শরীরটা ঝিমঝিম করছে, বুকের ভেতরে তোলপাড়, আর মস্তিষ্ক যেন হ্যাং ধরেছে। উপায়ন্তর না পেয়ে ধীরে ধীরে ঝুঁকে পড়ে রোজার দিকে। আচমকায় ঘুমন্ত শরীরটা বাজাকলে করে তুলে পা বাড়ায় নিজের ঘরের দিকে। ঘরে প্রবেশ করতে বুকে ধরে রাখা ঘুমন্ত রোজার নিঃশ্বাস মৃদু কাঁপে নির্ণয়ের কাঁধে। কিছুটা এগিয়ে গিয়ে কালো চাদরে ঢাকা বিছানায় সযত্নে রোজাকে শুইয়ে দেয় নির্ণয়। কমফোর্টার তুলে দেয় কোমরের উপর। আঙ্গুল দিয়ে একবার গুছিয়ে দেয় উড়ে আসা চুলগুলো। শীতল হাওয়া ঘরের নিস্তব্ধতাকে আরেক ধাপে গভীর করে তোলে। নির্ণয়ের চোখ তখন ওই স্তব্ধ রোজার মুখে। ঘুমন্ত মুখে নিষ্কলুষতা, ত্বকে জোনাকির আলোর মতো হলুদ ঝিলিক, সবকিছু মিলেমিশে নির্ণয়ের ভিতর তোলপাড় তোলে। এসির পাওয়ার হালকা বাড়িয়ে এসে নিজেও শুয়ে পড়ে রোজার পাশে। দুজনের মাঝে খুব সামান্য ফাঁকা, তবু সেই এই ফাঁকাটুকুই বজ্রের মতো ভারী। নির্ণয় চোখ বন্ধ করে শান্ত করতে চায় নিজেকে, ঘুমোতে চায়। ঘুম আসে না। রোজার নিঃশ্বাসের সুর আর শরীরের উষ্ণতা তাকে নিঃশব্দে পোড়াতে থাকে ভিতর থেকে। একটা দীর্ঘ মুহূর্তের নীরবতা পার করে যেন নির্ণয় আর পারছে না নিজেকে আটকাতে। অস্পষ্ট আলো, ঠান্ডা ঘর আর শরীরের খুব কাছে থাকা রোজা, সব মিলিয়ে আজ সে দুর্বল। একদম সামলাতে পারে না নিজেকে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মুখ বুজে রোজা। কোমল ঘাড়ে উষ্ণ ত্বকের ঘ্রাণ শুকে নেয় নিঃশ্বাসের সাথে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে রোজার ঘাড়ে। চোখ বন্ধ। নির্ণয় ছোট 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 চুমুতে ভরিয়ে দেয় রোজার ঘাড়, গলা। মেলি স্পর্শে বারংবার কেঁপে ওঠে রোজার শরীর। কমফোর্টারের নিচে তার বুক আর পেটের মাঝামাঝি টান টান উত্তেজনায় হালকা শিহরণ ছড়িয়ে পড়ে। ঘুম যেন ধীরে ধীরে আলগা হয়ে আসছে। ভ্রু কুঁচকে উঠে টোটে মৃদু কম্পন। নিঃশ্বাস বদলায় ছন্দে। নিঃশ্বাস গরম হয়ে উঠছে নির্ণয়ের। বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। নেশাগ্রস্তের মতো এলোমেলো সে চমকপ্রদভাবে দ্রুত চোখ মেলে রোজা। নির্ণয় ভাই, প্লিজ কন্ট্রোল। এইভাবে মাঝরাস্তে এসে কন্ট্রোল বলে মারতে চেয়েছিস? আই ফিল সিক নির্ণয় ভাই। আমি এনার্জি দিচ্ছি, প্লিজ এনজয় জান। ইটস আসল পুরুষ। বাট রানিং ডে বাই ডে। ইয়েস বেব, আমি কন্ট্রোললেস রোজ। প্লিজ জান, একবার। কথা শেষ রোজাকে ছুতে নিলে আবারও ছিটকে সরে যায় রোজা, যেন কোনো বাঘ তাকে শিকারি করছে।
হোয়াট হ্যাপেন্ড? এমন ছিটকে শুনছিস কেন? আজকে প্রথম নয় নিশ্চয়ই। আমার ব্লিডিং হচ্ছে। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। এক হাতে খামচে ধরে নিজের চুল, ছোট করে রোজার কপালে এক চুমু এঁকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সে। পেন কিলার নিয়েছিস? মাথা ঝাঁকি উত্তর দেয় রোজা। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট হাতে রুমে দুলতে থাকা অশান্ত রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। ভোরের আলো এখনো ঠিকমতো ফোটেনি, ঘরে জমেছে শীতলতা। নির্ণয় চেয়ারে বসা, সিগারেটের শেষ অংশটা আঙ্গুলে চেপে ধরা। আগুন নিভে গেছে অনেকক্ষণ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে রোজা, মুখে যেন যুদ্ধ জয়ের হাসি, যে এড়িয়ে যেতে পারেনি নির্ণয়ের চোখ। হঠাৎ পায়ের শব্দ কানে আসতেই চোখ খিচে ঘুমের ভান ধরে সে। চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে বিছানায় বসে নির্ণয় ভ্রু জোড়া কুচকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রোজার মুখ পানে। চোখ পিটপিট করছে, রোজা দেখেই বুঝে যাচ্ছে ঘুমের ভান ধরছে। এক প্রকার দুষ্টু হেসে আবারও উঠে যায় বেড ছেড়ে। নির্ণয় উঠতেই ধপ করে চোখ খুলে। রোজা হালকা কাত হয়ে নির্ণয় যাওয়ার পানে তাকে জিহবা দিয়ে ভেঞ্চি কাটে। রোজার করা প্রতিটা কাহিনী ঘরে থাকা বিশাল আয়না বিশিষ্ট ড্রেসিংয়ে দেখে মুচকি হাসে নির্ণয়। হাসির মাঝে একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। একটানে গায়ে জড়ানো টি শার্ট খুলতে উন্মুক্ত সাদা শরীর দৃশ্যমান হয় আয়নার সামনে। নিজের সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে নিজেকে একবার উল্টে পাল্টে দেখে নেয় সে। কিছু সময় বাদে উল্টো ঘুরে একবার তাকায় রোজার দিকে, একটু দেখে আবারও ঘুরিয়ে নেয় মুখ। ড্রেসিংয়ের ড্রয়ার হাতে ছোট সিজার বের করে হাঁটা ধরে বেডের দিকে। বিছানার একেবারে ধারে এসে দাঁড়াতেই হঠাৎই খপ করে হাত বাড়িয়ে রোজার টি শার্টের নিচে থাকা ইনারের বেল্ট চেপে ধরে সে। রোজার নিঃশ্বাস আটকে আসে, শরীর একসাথে কেঁপে ওঠে। ভয় নাকি উত্তেজনা তা নিজেও বুঝতে পারে না। নির্ণয় এবার ধীরে ধীরে সিজার তুলে ইনারের স্ট্র্যাপে ছুঁয়ে দেয়। ধাতব ঠান্ডা ছোঁয়ায় রোজার বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। রোজা নিঃশ্বাস চেপে ধরে তাকিয়ে থাকে নীলমণির চোখ জোড়ার দিকে, যেখানে স্পষ্ট থাকে দখলের নেশা। বেলটা কেটে ফেলতেই হালকা চটাস এক শব্দ হয়, স্ট্র্যাপটা আলগা হয়ে যায় রোজার গায়ে থেকে। সেখানে একটা চুপচাপ শুধু নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়ার কিছু নেই ঘরে। নির্ণয় বেলটা তুলে নিয়ে হাতের মধ্যে ধরে রাখে, কিছুক্ষণ মনোযোগ দিয়ে চোখ বোলায়, তাতে যেন এটাই কোনো যুদ্ধের ট্রফি। রোজা কিছুটা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। নির্ণয় বেলটা হাতে ঘুরিয়ে আঙ্গুল বুলিয়ে নেয় স্ট্র্যাপের সেলাইয়ের উপর দিয়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। হাতে থাকা সিজার ছুঁড়ে মারে বিছানার পাশে। ইনারে বেল্ট হতে ধীরে ধীরে ঝুঁকে আসে রোজার মুখের দিকে। রোজা কিছু বলতে যাবার জন্য ঠোঁট হালকা ফাঁক করার আগে নির্ণয় আচমকায় বেল্টটা উঁচু করে আনে। একটানে রোজার দুহাত মাথার পেছনে নিয়ে শক্ত প্যাচে বেঁধে ফেলতে থাকে। হাত দুটো ঠিক গিয়ে বাড়ি খায় বেডের বাড়তি কাঠের সাথে। রোজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, মুখে কিছু বলার চেষ্টাও থেমে যায়, সব শক্তি ক্ষয় হতে থাকে তার। নির্ণয় আরও কিছুটা ঝুঁকে আসে, ধীরে ধীরে মাথা নিচু করে রোজার গলার কাছাকাছি চলে আসে। কি করছেনটা কি আপনি? রোজার গলা কাঁপছে, চোখে মুখে একরাশ বিরক্তির সাথে অস্বস্তি যোগ হয়েছে তাতে। নির্ণয়ের হাত থামে না, হাতে পেঁচানো বেল্টের শেষ প্রান্তটা শক্ত করে গিট দেয় সে। তারপর এক পলক তাকিয়ে থাকে রোজার চোখের দিকে। বেঁধে নিচ্ছে, এরা আমাকে বাধা দিবে। তা বেদে কি হবে শুনি? চোখ সরু করে ধীরে ধীরে বলে রোজা। এবার আর গলায় কাঁপুনি নেই, চোখে অসীম কৌতূহল। ভোরের মিষ্টি আলোতে রাতের কালো পিরিয়ডটা হবে বেব, তৈরি হয়ে নাও। একবার শুরু হলে থামতে অনেক দেরি। লজ্জা মিয়ে যায় রোজা, গলার শুকিয়ে আসে তার, শরীর জুড়ে হালকা কাঁপুনি, ঠোঁট ভিজে উঠেছে নিজের অজান্তে। নির্ণয় লজ্জাবতীর লজ্জা আরও কিছুটা বাড়াতে হাতের নাক ঘষতে লাগে রোজার গালে। কি ভেবেছিস আমার নাকের ডগায় চালাকি করে বেঁচে যাবে? লজ্জাবতী গাছের মতো একেবারে মিয়ে যায় রোজা, চোখ খিচে বন্ধ করে নেয়। নির্ণয় মুখ তুলে কিছুটা সময় তাকিয়ে থাকে রোজার দিকে। গাল দুটো কেমন ব্লাশ করছে মেয়েটার, অদ্ভুতভাবে জড়িয়ে ধরে নির্ণয়। ঠোঁট ছোঁয়ায় রোজার কাঁধের গাটে বেশ লম্বা এক চুম্বন খায় সে, কিছু সময় মুখ ডুবিয়ে থাকে তাতে। রোজা আঁকড়ে ধরে নির্ণয়ের গলা, ভোরের হালকা রোদ চোখে এসে পড়ছে জানালার পর্দা কিছুটা সরে গিয়ে। নির্ণয় ব্যস্ত তার একনিষ্ঠ কাজে, তার আঙ্গুলগুলো ধীরে ধীরে নিচে নামছে, ঠিক যেন তানপুরা তার ছুঁয়ে দেওয়ার মতো যত্নে। আঙ্গুলে উঠে আসছে শিহরণ, রোজার ঠোঁটে ঠোঁট গলিয়ে বেরোয় চাপা শব্দ। প্লিজ নির্ণয় ভাই। রোজা তখন কাঁপছে, শুধু শরীর নয় পুরো আত্মা জুড়ে কাঁপছে তার, নিঃশ্বাস ঘন। এভাবে কাঁপছিস কেন? এখনো তো ঠিক মতো ছুঁইনি আমি। নির্ণয়ের গলায় এক মিষ্টি ধমক, কণ্ঠে মাদকতা মিশ্রিত। মনে রোজাকে পাওয়ার কামুকতা। আঙ্গুলগুলো ধীরে ধীরে নেমে আসছিল রোজার কোমরের কাছে। লজ্জা যেন আর ভর করে রোজার শরীরে, ইচ্ছে তো করছে মাটির নিচে ঢুকে তালা বন্ধ করতে। তুই যত লজ্জা পাবি আমি ঠিক তত গভীরে যাবো জান। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার, ঠিক যেন রসগোল্লাই বুঝি কুঠির ছেড়ে বেরিয়ে এলো বলে। ফিক করে হেসে ওঠে নির্ণয়, ডান হাতে আলতো করে টেনে দেয় রোজার নাক, আবারও মুখ ডোবায় তার গলায়। তোর নেশা যেন মাদকীয় হার মানায় যান। তবুও তো সিগারেট খান। রোজা চটপট উত্তরে ভড়কে যায় নির্ণয়, প্রায় রোমান্স ভুলতে বসেছে। দু হাতে মাথাতে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ফোকাস নির্ণয়, ফোকাস। মাথা টাল, সামনে নারী, চল জলদি কাজ শুরু করি।
রোজার বুকের উঠানামা ধীরে ধীরে ছন্দহীন হয়ে উঠছে। চোখে এক মিশ্র রেশ ভয় আর কামনার নির্ণয়ের হাত ধীরে ধীরে এক গভীর যাত্রায় নামে। তার আঙুলগুলো যেন কোনো কবিতার পঙ্ক্তির মতো বয়ে যাচ্ছে রোজার ত্বকের উপর। প্রতিটা ছোঁয়া আগুনের শিখার মতো একবার ছুঁয়েই যেন রেখে যাচ্ছে নিজের চিহ্ন। সে এক হাতে রোজার ঘাত ছুঁয়ে রাখে, আরেক হাতে নেমে আসে পিঠের নিচ থেকে, ধীরে ধীরে কোমরের বাঁকে, তারপর আরও নিচে। রোজা বারংবার কেঁপে উঠে, দুজনের নিঃশ্বাস আশ্রে পড়ছে বদ্ধ বিছানায়। নির্ণয়ের আঙ্গুল তখন বুকের খাজে যেন তামার ইস্পাতের মতো সেই উষ্ণতা। ধীরে ধীরে আরও একটু নিচে নামে, সে খুঁজে নিচ্ছে সেই জায়গা যেখানে রোজা আর নির্ণয় আলাদা নয়, একটিমাত্র জোড়া মানুষ। সময় যেন থেমে গেছে, চারিপাশ নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের চাপা গর্জন, হৃদয় ধুকপুক আওয়াজ, আর মাঝে মাঝে রোজার ঠোঁট থেকে বেরিয়ে আসা ক্ষীণ অস্ফুট সার। দুটো শরীর, দুটো মন, দুটো অস্তিত্ব এখন যেন এক স্রোতে ভেসে চলেছে। এক একটা মুহূর্ত নির্ণয় একটু একটু করে দখল করে নিচ্ছে রোজার হৃদয়, তার শরীর, তার নিঃশ্বাসের ভেতরের অলিন্দ। হাঁপিয়ে উঠছে রোজা, এদিকে সর্বাঙ্গ প্রায় অবশ। নির্ণয় নিজেও যেন ধৈর্যের প্রতিমা হয়ে ধীরে ধীরে অবিরত গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে রোজার প্রতিটা অনুভব। এক একটা স্পর্শ রোজাকে আরো নরম করে দিচ্ছে, আর ভেতর থেকে গলিয়ে দিচ্ছে তার সমস্ত বাধা আর সমস্ত সংকোচ। মিলেমিশে একাকার হয়ে গেছে দুটো নরনারী, শুধু শরীর নয়, আত্মাও। সময়টা যেন ধোঁয়াশা আলো আধারিতে ডুবে থাকা এক বিষণ্ণ রোমান্টিক স্বপ্ন। হঠাৎ নির্ণয় ফিসফিসিয়ে বলে ওঠে, একটু জোরে দিয়ে যান, হয়ে এসছে। নির্ণয়ের কণ্ঠে অনুনয়, একটু তাড়না, আর কিছু দখলদারিত্ব। কথাটা রোজার কানে ঢুকতেই তার শরীরটা কেঁপে ওঠে। ক্লান্ত ঘামে ভেজা শরীরে শেষ শক্তিটুকু দিয়ে খামচে ধরল নির্ণয়। চুলের গোছা, চোখ বন্ধ, ঠোঁট কেঁপে উঠছে, নিঃশ্বাস ছাপিয়ে যাচ্ছে শব্দের সীমা। একটা তীক্ষ্ণ দীর্ঘশ্বাস ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, যেন সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসার সমস্ত হাল ছেড়ে দেওয়া মিশে আছে সেই নিঃশ্বাসে। ধীরে ধীরে রোজার শরীরের প্রতিটা ভাঁজ চিনে নিচ্ছে নির্ণয়, যেন এক অনন্ত ধৈর্য পরীক্ষা। রোজা নিজেও যেন তার অস্তিত্ব বিসর্জন দিয়েছে নির্ণয়ের বাহুতে। সময় কত গড়ালো জানা নেই, দুজনের ক্লান্ত শরীরে যেন নেতিয়ে পড়ছে তাদের। শরীরের প্রতিটা রক্তকণিকা যেন ঘাম আর উষ্ণতার ধাক্কা, নিঃশ্বাস ভারী, হৃদয় ধীরে চলা ঘোড়ার মতো হ্যাচকাচ্ছে। নিস্তব্ধ ঘরের ভেতর কেবলই শোনা যাচ্ছে শরীরের বর্ষণ থেমে যাওয়া, পরে জন্ম নেওয়া নিস্তব্ধতা, যেটা ঘুম আর জাগরণের মাঝের একটা আবছা বিষণ্ণ পৃথিবী। চুপচাপ শুয়ে আছে রোজা, এক হাতে চেপে ধরে আছে নির্ণয়ের কাঁধ, চোখ আধ বোঝা, ঠোঁট দুটো ফাঁকা, নিঃশ্বাসে শীতলতার ছোঁয়া। অপরদিকে নিঃশব্দ কালো রঙের ছাদের দিকে তাকিয়ে আছে নির্ণয়, এক হাতে বুকে পড়ে থাকা রোজার চুল আলগোছে আঙ্গুল চালিয়ে যাচ্ছে সে। সময়টা অদ্ভুত, দুজনের মাঝে নেই কোনো শব্দ, নেই কোনো তারা, যেন এই একটি মুহূর্তেই আটকে আছে সমস্ত জীবন। তবু এক গভীর শূন্যতা পাঁজরের ফাঁকে ঢুকে যাচ্ছে, ধীরে ধীরে ছেয়ে দিচ্ছে চোখ। নীরবতা ভেঙে ফোঁস এক নিঃশ্বাস ছেড়ে রোজা ফিসফিসিয়ে বলে ওঠে, আপনি সম্পূর্ণটাই আমার, তাই না নির্ণয় ভাই? নিশ্চুপ নির্ণয় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে দেয় রোজার কপালে। ছিটকে কিছুটা দূরে সরে যায় রোজা, যেন এই মুহূর্তে এই নির্ণয় নামে কালসাপকে খুব বিরক্ত লাগছে তার। তুই থেকে থেকে এইভাবে বাইলা মাছের মতো ছিটকে যাস কেন রোজ? কাছে বলছে। নিশ্চুপ রোজা দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ রাখে, একদম উত্তর করবে না কোনো কথা। তোকে কাছে আসতে বলছে আমি, কাছে আয়। না, আমার শরম করে। শরমের নারী, যায় মামা শ্বশুরের বাড়ি। ছি, আমি মোটেও এমন করি না নির্ণয় ভাই। আমার বাড়িতে বিশাল বড় ওয়াশরুম আছে, সাথে এক্সপেন্সিভ টয়লেট। টয়লেট যত এক্সপেন্সিভ হোক না কেন, ওর কাজ আমাদের ওইটা গ্রহণ করা, আর আমাদের কাজ ত্যাগ করা। এই ভাবনা দেখিয়ে কাছে টপ একটা চুমু খেয়ে নি তোকে। আপনার মুখে সিগারেটের বাজে গন্ধ, অর্থ আমি চাই না চুমু। আগে ব্রাশ করে আসেন, নোংরা লোক কোথাকার। কে? আবার গন্ধ মুখে কথা বলছেন আপনি? ছি, পুরো ঘর দূষিত হলো। সকাল 9টা, দোতলার দক্ষিণে দুঘরের পরে ঘরটা রেজওয়ান চৌধুরীর। ঘরটা বেশ পরিপাটি, একদম সাজানো গুছানো। খাটের পাশে রাখা সাইড টেবিলে আধখানা চা, ধোয়া থেমে গেছে, কিন্তু কাপটা এখনো কুসুম গরম। দক্ষিণের জানালা দিয়ে রোদের তীর ছড়িয়ে পড়েছে খবরের কাগজের পাতায়। রেজওয়ান চৌধুরী আধা হেলান দিয়ে বসে আছেন বালিশে, চশমার ফ্রেমে চোখ গুজে রেখে তিনি পড়ছেন দৈনিক সংবাদ। পত্রিকার পাতা উল্টানোর শব্দে ঘরের নিস্তব্ধতা ভাঙছিল সামান্য। ঠিক তখনই দরজা খটখট আওয়াজ কানে আসে। দরজার ওপাশে এক চাপা শব্দ। রেজওয়ান চৌধুরী কপাল হালকা কুঁচকে পত্রিকার ভাঁজ বন্ধ করে মাথা তুলেন, একবার তাকান দরজার দিকে, কণ্ঠে অস্থির, তবে মুখে এক গাম্ভীর্য টেনে আস্তে করে ফিসফিসিয়ে বলেন, এই সময় আবার কে এলো? কড়কড় করে আবারও একবার শব্দ হয়। দরজায় শব্দটা একটু জোরেই ছিল। রেজওয়ান চৌধুরী এবার উঠে দাঁড়ান, চশমাটা খুলে ধীরে ধীরে টেবিলের উপর রাখেন, চোখ সরু করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কে ওখানে? বড় আব্বু, আসবো? রেজওয়ান চৌধুরী এগিয়ে যান দরজায়। রিয়ানকে দেখেই গুরুগম্ভীর মুখটা হঠাৎ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। এসো দেখি আব্বাজান, আমার কাছে আসতে আবার পারমিশন লাগে আপনার? দরজাটা থেকে পা বাড়িয়ে ধীরে ঘরে ঢুকে রিয়ান, পরনে ব্ল্যাক ট্রাউজার, সাথে খয়েরি রঙের গেঞ্জি। আজকাল চোখের আড়ালে যখন অনেক কিছু হয়, তখন পারমিশন তো কেবল ফর্মালিটিজ বড় আব্বু।
মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখ কিছুটা মলিন হয়ে আসে রেজওয়ান চৌধুরী। রিয়ানের থেকে মুখ ফিরিয়ে তিনি আবারও পা বাড়ান বিছানার দিকে, তবে যেতে যেতে শান্ত কণ্ঠে বলতে থাকেন, কি বলতে চাইছো তুমি? আপনি নিশ্চয়ই অবুঝ নন, তাই আশা করছি আমার কথার মানে আপনি ঠিক বুঝতে পেরেছেন। রিয়ান, কণ্ঠে হালকা তেজ, রাগী কণ্ঠে ধমকে ওঠেন রেজওয়ান চৌধুরী। চোখ দুটো প্রায় লাল বর্ণ ধারণ করেছে। ভুলে যেও না আমি কে। আপনি কে ভুলিনি বলেই এখনো সম্মান পেয়েছেন। আমিও আপনাকে সম্মান দিচ্ছি। তা না হলে আপনার কারণে আজ আমার বোন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। আপনাকে নিশ্চয়ই পুজো করব না, তাই না? কি বলতে চাইছো কি তুমি? রোজাকে নিশ্চয়ই আপনি আপনার সুপারিশের ডিপার্টমেন্টের ঠিক আপনার কাজের সঙ্গী করেছেন। তো তো মানে ওর কিছু হয়ে যেতে তো পারত। আর আপনি পানিতে থেকে কুমিরের সাথে বিবাদে নেমেছেন, তা নিশ্চয়ই ভুলে যাননি। যেখানে রোজার জীবন ছোট এক সিদ্ধান্ত নেবার অধিকার নির্ণয় চৌধুরী ছাড়া আর বাড়ির অন্য কেউ কোনো ব্যক্তির নেই, সেখানে তার অগোচরে আপনি আমার বোনকে বিপদে ফেলেছেন। তুমি ভুলে যেও না নির্ণয় আমার ছেলে। আপনি হয়তো অস্বীকার করতে পারেন না ভাই আর রোজার সম্পর্কের মানে। ওই অসভ্যতাটার সাথে থেকে থেকে অসভ্যতা শিখে ফিরেছ। অসভ্যতার বীজ তোমার মাঝেও ঢুকে দিয়েছে বেদবটা। তার অসভ্য হওয়ার মূল চাবিকাঠি আপনি ভুলে যাননি নিশ্চয়ই। রোজের জন্য করা তার পাগলামিগুলো আপনি ভুললেও আমি ভুলতে পারি না। হয়তো একটু ছোট ছিলাম, তবে মেমোরিতে এখনো গাঁথা রয়েছে সব। এখন কি করতে এসেছো এখানে? ওটা বলে বিদায় হও। আপনি যত দ্রুত সম্ভব রোজার রেজিগনেশন লেটার আমার হাতে তুলে দিন। আমার বোনকে আর কোনো বিপদে পড়তে দেখতে চাই না আমি। সম্ভব নয়। ডিপার্টমেন্টে তোমার বা আমার বাপের কেনা গোলাম নয়, আর সেখানে চাইলে যাওয়া বা আসা যায় না। তোমার মতো শিক্ষিত ছেলের জানার কথা। আমি আমার বোনের নিরাপত্তার বাইরে কিছু জানতে চাই না। মেহরিন 5 বছরের চুক্তিতে আবদ্ধ রয়েছে। 5 বছরের আগে সে কখনোই এখান থেকে বের হতে পারবে না। আর শুনে রাখো, খুব শীঘ্রই তাকে আবারও দেশের বাইরে পাঠানো হবে। কাজ এখনো শেষ নয়। পুরো ঘরের ভিতর নিঃশব্দ। কাঠের ফার্নিচারগুলো ঠান্ডা, দেয়ালের ছবিগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে। রিয়ান দাঁতে দাঁত কামড়ে ধরে আছে, হাতের আঙ্গুলগুলো মুঠো হয়ে গেছে, শিরা ফুলে উঠেছে, কিন্তু মুখে একটু রাগে রেখা নেই। যেন নিজের রাগ নিজে গিলে নিচ্ছে সে। মুখ খুলে আবারও কিছু বলতে নিবে, হঠাৎ দরজায় আবারও সেই খটখট শব্দ। দুজনের মনোযোগ উল্টে যায়। কথা থেকে মনোযোগ সরিয়ে আবারও দরজার কাছে যায় রেজওয়ান চৌধুরী। এবারও সেই গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, কে? দরজার অপর প্রান্তে মিষ্টি এক কণ্ঠে উত্তর আসে, ব্যস্ত আছো বড়াব্বু? ছোট এক জবাব যেন মুহূর্তে দুটো মানুষের মনে জ্বলতে থাকা তুষের আগুনেও পানি ঢেলে শীতল করতে সক্ষম। রেজওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ান। দরজা একটু ফাঁক করে রোজাকে ভিতরে আসতে সাহায্য করে। কেমন আছো মামনি? ঘরে ঢুকে রেজওয়ান চৌধুরীকে আদুরে জড়িয়ে নেয় রোজা। স্নিগ্ধ এক হাসি দিয়ে শান্ত স্বরে উত্তর দেয়, খুব ভালো বড়াব্বু। শরীর কেমন এখন আমার মাটার? একদম ফিট। আমি আসলে তোমাকে একটা ইনফরমেশন। বাকি কথা বলার আগে চোখ চলে যায় ঘরে দাঁড়ানো রিয়ানের উপর, যে বর্তমানে তাদের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। ভাইজান তুমি এখানে? নিশ্চুপ রিয়ান, এখনো ঘোরের মাঝে সীমাবদ্ধ। আশেপাশে কোনো শব্দ যেন তার কানে প্রবেশ করছে না। রোজা পা টিপে টিপে এগিয়ে যায় রিয়ানের কাছে। একদম কাছাকাছি এসে বেশ জোরে চেঁচিয়ে ওঠে সে, ভাইজান! মুহূর্তে থতমতকে চমকে ওঠে রিয়ান। চোখ দুটো যেন হঠাৎ করে বড় হয়ে যায়। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটা আটকে যায় মাঝপথে। চারিদিকে একবার চোখ বুলিয়ে বুঝতে চাইছে আসলে এখানে কি ঘটনা ঘটলো। এদিকে দুহাতে কান চেপে ধরেছে রেজওয়ান চৌধুরী। এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? তার আগে বলো, তুমি কার কথা ভাবছিলে? বলো। রিয়ান রোজার মাথায় গাঁটটা মেরে এগিয়ে গিয়ে রুমে সোফায় বসে। রেজওয়ান চৌধুরী পরিস্থিতি স্বাভাবিক দেখে কান থেকে হাত নামিয়ে বেশ জোরে এক নিঃশ্বাস ছাড়ে। আমি কি ভাবি তা তোকে বলতে আমার বয়ে গিয়েছে? আগে বল তুই এখানে কেন? আমি বড়বুর সাথে একটু দেখা করতে এসেছিলাম। ওয়েট, তোমরা কি কোনো দরকারি বিষয়ে কথা বলছিলে? আমি কি বিরক্ত করলাম? আরে না মামনি, তেমন কিচ্ছু নয়। এসেছো ভালো হয়েছে। কাল তো ওই ইডিয়টটার জন্য তোমার সাথে কথা বলা হয়নি। আচ্ছা, কাল কি হয়েছিল? এত চেঁচামেচিতেও তোমার ঘুম ভাঙেনি কেন? করে কাশি ওঠে রিয়ানের। রোজা রেজওয়ান চৌধুরীর কথার উত্তর না দিয়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভাইজান কি হলো তোমার? ব্যস্ত ভঙ্গিতে সামনে টেবিলে থাকা পানি ভর্তি গ্লাসে গিয়ে দেয় রোজা। মুহূর্তে এক গ্লাস পানি শেষ করে রিয়ান ধরে। এবার যেন প্রাণ ফিরে এলো। রোজা ভীষণ উইক বড় আব্বু, তাই হয়তো জেগে উঠতে পারেনি। কোনো মতে কথাটা বলে ফোঁস করে শ্বাস ছাড়ে রিয়ান। রোজাকে পানির সাথে স্লিপিং ড্রাগ দিয়েছিল।
নির্ণয়, তবে খুব বেশি পরিমাণ নয়, সামান্য, যার প্রভাবে ঘুমের ডুবেছিল সে। পুরো কথাটা যেন এক মিথ্যের নিচে চাপা ফেলে দেয় সে। সন্ধিহান চোখে রিয়ানের দিকে তাকায় রেজওয়ান চৌধুরী। চোখে তীক্ষ্ণতা, যেন মনে হচ্ছে কোথাও কোনো প্যাঁচ আছে। তার তীক্ষ্ণ চোখ দুটো সোজা রিয়ানের চোখে গিয়ে থেমে যায়। একটু ভ্রু কুঁচকে থাকে তার দিকে, ঠোঁটের কোণে দৃষ্টি সন্ধানী একরকম নীরবতা। এই নীরবতায় ভয়ঙ্কর। রিয়ান মুখ নিচু করে বসে, গলার স্বর শুকনো, চোখে ক্লান্তি। কিন্তু রেজওয়ান চৌধুরী তার প্রতিটা অঙ্গভঙ্গিতে খুঁজে নিচ্ছেন কিছু, একটা অসংলগ্নতা, একটা বিচ্যুতি। তাই বলে এত চেঁচামেচির শব্দ কি তার কানে ঢোকেনি? ঘরে তখন যেন অদ্ভুত এক ভারী স্তব্ধতা। রিয়ান বুঝতে পারে রেজওয়ান চৌধুরী তাকে ঘাঁটতে চাইছে। নিশ্চুপ থাকে সে। দুজনের কথা পুরোটাই যেন মাথা ভর্তি হালকা ব্রাউন কালার মিশানো চুলগুলো উপর দিয়ে উড়ে যাচ্ছে রোজার। কি হচ্ছে বলবে কেউ? সকলের কথার মাঝে এক মোটা গলা সুর ভেসে আসে, স্তব্ধ সকলে। মুখে যেন তালা ঝুলিয়ে দিয়েছে কেউ, কারো মুখে নেই কোনো টু শব্দ। এইখানে বসে গোল মিটিং করলেই বুঝি পেট ভরবে, তাই না? নাজমা চৌধুরী রাগী স্বরে বলা কথাগুলোতে মুচকে এসে এগিয়ে গিয়ে নাজমা চৌধুরীর সামনে দাঁড়ায়। রোজা সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আল্লাহ, কি যে বলো না বড় মা, তোমার হাতে পরোটার মিষ্টি বুন্দিয়া না খেয়ে কথা বলেই কি করে পেট ভরাই বলো তো? রাগের মাঝে ফিক করে হেসে রোজার কান টেনে ধরে নাজমা চৌধুরী। কণ্ঠে নমনীয়তার সাথে আদুরে হয়ে বলে, দুষ্টু মেয়ে, বড় মাকে বোকা বানানো হচ্ছে। একদম না ডার্লিং, তোমাকে কি করে বোকা বানাই বলো? তুমি তো এক্ষুনি এমনই বোকা। কথা শেষ করে এক চুপ দেয় রোজা। আশেপাশে তাকানোর কোনো সময় নেই তার। এখন বাঁচতে হবে। হালকা খেপিয়ে দিয়েছে নাজমা চৌধুরীকে। এখন বাঁচতে চাইলে পালা রোজা, পালা। তবে রে দুষ্টু মেয়ে। রোজাকে ধরতেই হাত বাড়ান নাজমা চৌধুরী, তবে তার আগে রোজা পগার পার তাকে আর পায়কে। মুখে হাসি রেখে এবার রেজওয়ান চৌধুরী আর রিয়ানের দিকে তাকিয়ে আবারও বলে, তোমরা কি যাবে নাকি এখানেই থাকবে? আসছি। ছুটছে রোজা। মুখে সেই মন ভোলানো হাসি, যেন সারা বাড়িটার আকাশে তার মুখের দিকে তাকিয়ে হেসে উঠছে। ঝুটিতে থাকা লম্বা চুলগুলো দৌড়ের ছন্দে তাল মিলিয়ে নাচছে। পায়ের নিচে ঘষা খাচ্ছে মেঝে। বাড়ির পরিচ্ছন্ন দালান কাঁপিয়ে ছুটে চলেছে সে। একের পর এক ঘর, করিডোর, মেঝেতে পড়ে থাকা ছোট কুসুন সব পেরিয়ে হাওয়ার মতো ছুটে যাচ্ছে রোজা। তার হাসির শব্দ যেন পুরো বাড়িতে প্রাণ ফিরে এসেছে। হঠাৎ ঢাস, কারো কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। মুহূর্তে যেন হাসি কান্নায় পরিণত হয়। পুরো বাড়ি চেঁচিয়ে কাঁদতে থাকে, সাথে নাটকীয় কিছুটা ভাব। আগো মা, আমার কোমর। মাটিতে উবু হয়ে বসে পড়েছে রোজা। এক হাতে কপাল, আরেক হাতে কোমর চেপে ধরে গোঙাচ্ছে। চোখ মুখ কুঁচকে গেছে। হায় রে আমার হাড্ডি, এবার বুঝি বিয়ের সাথে সব গেল। কোমরই যদি না থাকে বর খাটবে কি করে? ও মা! রোজার চিৎকারে যেন সারা বাড়ি কাঁপিয়ে দেয়। তার পিছনে আসছিল রিয়ান, তবে রোজার কাছে আসতে চোখ কপালে। সামনে মাটিতে পড়ে আছে রোজা, হাত দিয়ে কোমর চেপে ধরে, চোখ মুখ কুচকে ব্যথায় কাতর। আর তার এক হাত দূরে দাঁড়িয়ে আছে রেহান। রিয়ানের চোখ বড় হয়ে যায়। প্রথমে বোনের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে সরে আসে দৃষ্টি রেহানের দিকে। কোনো শব্দ নেই, কোনো প্রশ্নও না, শুধু একরাশ নিঃশব্দ ধাক্কা ভর করে পুরো পরিস্থিতির উপর। তার বুঝতে বাকি নেই কি হয়েছে এখানে। রিয়ান হালকা ঝুঁকে যায় রোজার দিকে, নিজের ডান হাত এগিয়ে দেয় তাকে। কিরে, কিভাবে পড়লি তুই? উঠে আয় দেখি। ভাইজান গো, ভাইজান, আমার কোমর গেছে। আমার বুঝি আর বিয়েটা হলো না ভাইজান। আমার আর বাচ্চা পদে হলো না, আমি আইবুড়ো হয়ে যাব। চুপ ফাজিল মেয়ে, উঠে আয় বলছি। রিয়ানের ধমকের মাঝে এতক্ষণে বিস্ময় কাটে দ্রুত রোজাকে ধরতে এগিয়ে আসে রেহান। তবে তার আগে রিয়ানের রাম ধমকে আটকে যায় তার হাত। তোর দূষিত হাতে ওকে ছুঁয়ে ভাইরাস ধরানোর কোনো প্রয়োজন নেই। রাগে কটমট চোখে রিয়ানের দিকে তাকায় রেহান, যেন সুযোগ পেলে গিলে ফেলতো। চোখে একরাশ বিরক্তি। উঠে আয় তো বনু। ভাইজান গো। ওরে ময়না, সাবধানে বোন আমার। বেশ যত্নে বোনকে মাটি থেকে তুলে রিয়ান। ইতিমধ্যে রোজা চেঁচামেচিতে নাজমা চৌধুরী, রেজওয়ান চৌধুরী দুজনাই এসে হাজির। দোতলার কোণে হওয়ায় শোরগোলে নিচ পর্যন্ত এসে পৌঁছায়নি। নাজমা চৌধুরী জলদি এসে দাঁড়ায় রোজার পাশে। কিভাবে পড়লি তুই? এই তো ছুটে এলি। ছুটতে গিয়ে কি চোখ কপালে তুলিস? রিয়ানের বকাবকির মাঝে রিয়ানকে ধমকে ওঠে নাজমা চৌধুরী। কণ্ঠে তেজ না থাকলে মুখে শাসন। আহা রিহান, বাচ্চা মেয়ে ব্যথা পেয়েছে, ওকে সাবধানে নিচে নিয়ে আয়। কি যে বলো না বড় মা, ও আর বাচ্চা দুটো শব্দ ভিন্ন। বয়স দেখেছো? বিয়ে দিলে বাচ্চার মা হবে, তাও একটা দুটো না, পুরো ক্রিকেট টিম। মুচকি হাসে নাজমা চৌধুরী। দুজনের পাগলামি বেশ এনজয় করছে তারা। দেখো ভাইজান, আমি নিজে থেকে পড়িনি। রেহান ভাই তো ডাইনোসরের মতো সামনে এসে দাঁড়ালো, তাই তো আমি বাচ্চা মেয়ে আখাম্বার শরীরের সাথে উষ্ঠা খেয়ে পড়লাম। রেহানের দিকে তাকিয়ে দাঁত চেপে ধরে রিয়ান। রোজার আশেপাশে রেহানের ছায়াও যেন পছন্দ না তার। অনেক হয়েছে, এবার সবাই নিচে চলো, খাবার টেবিলে সকলে অপেক্ষা করছে তোমাদের জন্যে। নির্ণয় ভাই এসেছে বড় মা। হাসি মুখে হঠাৎ অন্ধকার নেমে আসে। বুকে জমানো কষ্টগুলো যেন বুক চিরে বেরোতে চায়।
রোজা বুঝতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। পুরো হয়েছে আর কথা না, এবার নিচে চলো। পরিস্থিতি যেন মুহূর্তেই সামলে নেয় রিয়ান। এক হাতে রোজাকে আগলে পা বাড়ায় হল রুমের দিকে। খাবার টেবিলে জমছে সকলের ভিড়, পুরো টেবিল জুড়ে রয়েছে হইচই। ত্রিধা, আয়ান, রিধিমা, অপূর্ব সকলে একের পর এক কথা বলেই চলছে, সাথে কত রকমের প্ল্যানিং। পাশে দাঁড়িয়ে এক এক করে সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে রত্না চৌধুরী। সকলে গল্পে মজেছে, সিঁড়ি দিয়ে এক এক করে নেমে আসছে রিয়ান, রোজা, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। রিয়ান আস্তে আস্তে করে ধরে রোজাকে নিয়ে যায় টেবিলের কাছে। টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসিয়ে দেয় রোজাকে। সকলে চুপচাপ যেন ভূত দেখার মতো কিছু দেখছে। এই কাহিনীকে আরো কিছুটা মজা দিতে সিঁড়ি দিয়ে নেমে আসে রেহান। খাবার টেবিলের কাছে আসতে রত্না চৌধুরী এগিয়ে আসেন তার কাছে। আয় বাবা, আয়, খাবার বেড়েছি। ভ্রুজোড়া কুচকে নেয় রিয়ান, ঠায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে রত্না বেগমের দিকে। আমাদের কি তোমার চোখে পড়েনি আম্মু? তবে সে কথার কোনো উত্তর করে না রত্না চৌধুরী। রিয়ানের প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। রেহান টেবিলের কাছে এসে কারো দিকে না তাকিয়ে ঠিক রোজার পাশে এসে দাঁড়ায়। তার পাশে চেয়ার টেনে যেই না বসতে যাবে তার আগে চেয়ার দখলে নেয় রিয়ান। ভ্যাপাচাকা খেয়ে যায় রোজা। উপস্থিত সকলে মিটমিট করে হাসছে। রত্না চৌধুরী ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ানের দিকে, তবে মাকে সম্পূর্ণ ইগনোর করে রিয়ান। রেহান উপায়ন্তর না পেয়ে এগিয়ে যায় রিধিমার পাশে চেয়ার টেনে বসবে বলে, তবে তার পৌঁছানোর আগে সেই চেয়ার নিজের দখলে নিয়ে নেয় আয়ান। এবার আর হাসি চেপে রাখতে পারে না ত্রিধা। উপস্থিত সকলের মাঝে উচ্চস্বরে হেসে ওঠে সে। রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে হনহন করে হেঁটে স্থান ত্যাগ করে রেহান। রেহান যেতে রোজার মুখের মিটিমিটি হাসি এবার ঠোঁট গলিয়ে বাহিরে বেরিয়ে আসে। একসাথে সকলে হেসে দেয়। খাবার শেষে বেরিয়েছে সকলে, তবে আজ আর রোজা যায়নি কোথাও। শরীরটা যেন একেবারে অবশ লাগছিল, ভীষণ ক্লান্ত। প্রায় দুপুর গড়িয়ে গেছে। হলরুমের নরম লাল সোফায় গায়ে লিয়ে বসে রোজা একমনে চিপস খাচ্ছিল, আর টিভিতে চলছিল রঙিন কার্টুন। চোখে ছিল একরকম শিশুসুলভ আনন্দ, ঠোঁটের কোণে হালকা হাসি। এতক্ষণে যেন একটু নিঃশ্বাস ফেলার সময় পেয়েছে। তার একদম পাশে সোফার অন্য প্রান্তে আধা শোয়া ভঙ্গিতে বসে রায়হান চৌধুরী একাগ্র চোখে ম্যাগাজিনের পাতায় ডুবেছিলেন। মাঝে মাঝে চোখের কোণে ভাঁজ পড়ছে, হয়তো লেখার কিছু অংশ তাকে অস্বস্তিকর লাগছে। আবার কখনো চোখ তুলে এক ঝলক দেখে নিচ্ছেন পাশের মেয়েটির উচ্ছ্বাস। হঠাৎ থেমে যায় রোজার হাত। রোজা খিলখিল করে হেসে ওঠে, আর সাথে সাথেই চিপসের কুরকুরের মতো আওয়াজে কিছুটা গুঁড়ো উড়ে এসে পড়ল সোফার কুশনে। সে তাড়াতাড়ি হাত দিয়ে মুছতে মুছতে চেঁচিয়ে উঠল, দাদু ভাই, দেখো দেখো টম কিভাবে জেরিকে ধরেছে। তার চোখে তখন এক শিশুসুলভ উচ্ছ্বাস, গলায় কেমন একটা ঝাঁঝালো উত্তেজনা। টিভির পর্দায় দেখা যাচ্ছিল টম লম্বা এক ছিপ নিয়ে জেরির গর্তের সামনে বসে আছে, ঠিক যেন শিকারীর মতন। রায়হান চৌধুরী এক চুলো না নড়ে হাতের ম্যাগাজিন ধীরে নামালেন। রোজার দিকে তাকে একটা শান্ত হাসি দিয়ে মৃদু কণ্ঠে বললেন, দেখো, ব্যর্থ হবে শেষে, ধরতে পারবে না। রোজা মুখ ফুলালো। তুমি কিছুতেই টমের পক্ষে বলো না কেন দাদু ভাই, বেচারা কত কষ্ট করে। রায়হান হেসে ফেললেন রোজার কথায়, হাসির মাঝেই বলেন, কারণ জেরির মাথাটা তোর মতোই চতুর। রোজা চোখ কুচকে রায়হানের দিকে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে আবার টিভির দিকে একটু নাক সিটকে বলল, তাহলে তুমি টম আর আমি জেরি। রায়হান হালকা হেসে বললেন, হয়তো টম যদি একদিন জেরিকে ধরে ফেলে। রোজা গম্ভীর চোখে তাকালো দাদুর দিকে, নাক কুচকে বলে, তাহলে কার্টুন শেষ। একটা থমথমে নীরবতা ছড়িয়ে পড়ে কথাটার পর। সোফার পাশে রাখা ঘড়িতে তখন দুপুর 1টা বাজে। টিভির আলো রোজার চোখে ছায়া ফেলে। রোজা আবারও মনোযোগ দেয় কার্টুনে। ঠোঁটে ঝুলে থাকা চিপসটা খেয়ে ফেলে চোখ বড় বড় করে চেয়ে থাকে টমের দুর্দশার দিকে। হাসছে, কখনো ঠোঁট কামড়ে চেপে বসছে উত্তেজনায়। ঠিক সেই মুহূর্তে এক চিলতে ছায়া পড়ে তার উপর। কি করছো মেহের? রোজা চোখ ছোট ছোট করে তাকালো উপরে। রেহান মুখ দেখে এসে আবারও তাকায় টিভির দিকে। বলি যাবো না। রোজার বাঁকা কথাতে বিন্দুমাত্র ভরকালো না রেহান, শান্ত কণ্ঠে জবাব দিল, কিন্তু তুমি তো টিভি দেখছো। টিভির স্ক্রিনে তখন জেরি পনির নিয়ে পালাচ্ছে, আর টম হুমড়ি খেয়ে পড়েছে একটা ফুলদানির মধ্যে। রোজার নজর এখনো টিভিতে। যাক, আল্লাহ চোখ দিয়েছে। রোজার বলা কথাগুলো রেহানের গায়ে লাগলো কিনা কে জানে। সে কিছুক্ষণ টিভিতে তাকিয়ে থেকে আবারও বলে, অবাক লাগে তুমি এখনো এইসব কার্টুন দেখো, এত বয়স হয়ে গেল। রোজা বেশ বিরক্ত লাগে। একে তো তার পছন্দের কার্টুন দেখছে, টানটান উত্তেজনা, এর মাঝে এই ঘাটের মরা এসেছে। এবার সে চট করে বলে উঠল, আপনার মুখ দেখলে তো এমনি আমার মনটা বুড়ো হয়ে যায় রেহান ভাই, তাই মাঝে মাঝে টম এন্ড জেরি দেখলে না দেখলে আর কি বাঁচা দায়। রায়হান চৌধুরী পাশ থেকে হালকা গলা খাকারি দিলেন। রোজা তাকালো তার দিকে, মুচকি হাসি দিয়ে আবারও নজর দিল টিভিতে। রেহানও তাকালো তাদের দিকে, চোখে এক ঝলক খারাপ লাগা, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। দাদু ভাই দেখো দেখো, এবার তো টম জিতবেই জিতবে। রায়হান চৌধুরী এবার পত্রিকা রেখে দিলেন টেবিলের উপর। রোজার সাথে তিনিও কার্টুন দেখতে ব্যস্ত হয়ে উঠলেন। টিভিতে চলছে টানটান উত্তেজনা, টম এবার জেরিকে ধরবে ধরবে ভাব। এর মাঝে রেহান আবারও বলে ওঠে, একটু বসি তোমার পাশে। ধুর, টয়লেট করে ভালো করে ওয়াশ করেছিলেন? রোজার করা প্রশ্নে কার্টুন রেখে রেহানের দিকে তাকিয়ে হাসছেন রায়হান চৌধুরী।
কি বলছো এইসব? যা বাবা, চোখের সাথে কি কানেও সিন্ধু পোকা ধরেছে? হোয়াট পোকা? সিঁড়ির দিক থেকে আসা উড়ন্ত উত্তরে সকলের নজর এখন সিঁড়িতে। নির্ণয় নামছে, পরনে হাফ প্যান্ট সাথে পেস্ট কালার টি শার্ট। রোজা হা করে তাকিয়েছে তার দিকে। এগিয়ে আসছে নির্ণয়। তার এগিয়ে আসাতে রোজার মনে বয়ে যায় এক নতুন সুর। হ্যান্ডসাম কটু বেটা, তুমি ছাড়া ক্যাডা। হ্যান্ডসাম কটু বেটা, আগুনেরই কোলা। গেঞ্জি পাঞ্জাবি যে যাই পড়ুক লাগে এক চের সেরা। একটা মানুষ এত সুন্দর কেমনে যে হয় এটাই বুঝি না। পাশে ধপ করে কিছু পড়ার শব্দে ধ্যান ভাঙে রোজার। হালকা ঘুরতেই দেখে নির্ণয় তার পাশে এসে বসেছে। তবে কিছু বুঝে ওঠার আগে নির্ণয় বসতে বসতে খপ করে রোজার হাত থেকে টিভির রিমোট কেড়ে নেয়। রোজার চেহারা মুহূর্তে হতভম্ব হয়ে যায়, চেঁচিয়ে ওঠে সে। নির্ণয় ভাই, প্লিজ চ্যানেল চেঞ্জ করো না। তুই এই বাজে ইঁদুর বিড়ালে ধরাধরি কিভাবে এত আগ্রহ নিয়ে দেখিস রোজ? তা তা আপনার না জানলেও চলবে। রিমোট দিন বলছি। ও নির্ণয় ভাই, ভালো হচ্ছে না বলে দিলাম। রিয়েলি? পারলে নিয়ে দেখা, আমি ছেড়ে দেব। ও দাদু। নির্ণয় আগমনে আবারও ম্যাগাজিন মুখ লুকিয়েছে রায়হান চৌধুরী। তবে এতক্ষণ দুজনের ঝগড়ায় মিটমিটিয়ে হাসছিলেন ম্যাগাজিনের আড়ালে। এবার রোজার ডাক কানে আসতে ম্যাগাজিন থেকে মুখ সরিয়ে নেন তিনি। হাসি হাসি ভাবটাও আর নেই। দাদু ভাই, ছোট মানুষ, রিমোটটা দিয়ে দাও। দাদু ভাই, পার্সোনাল ম্যাটার, তুমি আপাতত গিয়ে দাদিনকে সামলাও তো, আমাকে আমার জিনিস বুঝতে দাও। ব্যাপাচাকা খেয়ে যায় রোজা। পুরো থ হয়ে গিয়েছে সে। মুখটা হঠাৎ সাদা পড়ে গেছে যেন। এক চুলো নড়ে না সে। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। রিমোটটা নির্ণয়ের হাতে। চোখ ঝাঁঝালো বিজয়। রায়হান গলা খাকারি দিয়ে কিছু একটা বলতে যায়, কিন্তু রোজার চোখের দিকে তাকিয়ে আর শব্দ বের হয় না। তিনি লজ্জায় দ্রুত স্থান ত্যাগ করেন। রোজার চোখে এখনো বিস্ময়। একটা লোক কতটা নির্লজ্জ হলে ঠিক এভাবে দাদুর সামনে বলে। ও নির্ণয় ভাই, নির্ণয় ভাই, কি সমস্যা? দাও না প্লিজ। আমি হয়তো দিতে চাই, তবে দিতে গেলেই তো কিছু ইউনিক সাউন্ড কানে আসে যা আমাকে আরো উন্মাদ করে তোলে। বিলিভ মি জান, ওরা আমাকে ডাকছে, পাগলের মতো চিৎকার করছে, বারবার বলছে সারা সারা টাচ মি টাচ মি টাচ মি। সন্ধিয়ান চোখে তাকায় রোজা, চোখে অবিশ্বাসের ছাপ। কৌতূহলী দৃষ্টি ছুড়িয়ে নির্ণয়ের দিকে। কার ডাকছে তোমায়? ওয়েট ওয়েট, পরি টরি আবার ধরেনি তো তোমায়? হায় আল্লাহ, কে আছো? মুন্সি ডাকো, ঝাড়ু আনো। নির্ণয় ভাইকে পরি ধরেছে, আমার সতীন এসেছে। এমএ চুপ। রাগে ফুটছে নির্ণয়, কণ্ঠে ঝড় তোলা ধমক। চোখ দুটো জ্বলে উঠেছে বিদ্যুতের মতো। এক ধমকে চুপ করিয়ে দেয় রোজার মুখ। রোজার চোখে বিস্ময়ের এক ফোঁটা ভয়, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে ঠাট্টা। যেন চুপ করেও সে জিতে গেল। এতক্ষণের পুরো ঘটনা যেন আগুন ধরিয়ে দিয়েছে কারো মনে। ইতিমধ্যে ফুলতে শুরু করেছে কপালের রগ। রাগে দাঁত খিচে ধরে রেহান, তবে কণ্ঠে নম্রতা এনে শান্ত ভঙ্গিতে বলে। কি দেওয়া নেওয়ার কথা চলছে এখানে? রেহানের কথা যেন একরাশ বিরক্তি এসে ভর করে দুজনের মাঝে। রোজা চোখে চোখ রাখে রেহানের। ব্যাককলা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নেয় টিভির দিকে। কটমটি উঠে নির্ণয় একরাশ ক্ষোভ নিয়ে দাঁত খিচে বলে। কাবাবে হাড্ডি আমার একদম পছন্দ না, আরও যদি হয় তোর মতো শক্ত হাড্ডি তা তো আরও পছন্দ না। তাই আমি ছুঁড়ে ফেলার আগে নিজে কেটে পড়, নয়তো কুত্তার পেটে কি খিচুড়ি হবে। বেশ অপমানিত বোধ করে রেহান। রাগী চোখে তাকায় নির্ণয়ের চোখে, তবে নির্ণয় সেদিকে খেয়াল নেই। সে তো টিভিতে রোজার মতো টম জেরি ধরাধরি দেখতে ব্যস্ত। পাশে রোজা, তার সামনে বিন্দুমাত্র ঝামেলা চাইছে না সে। মনে মনে কিছু একটা ভেবে জায়গা ত্যাগ করে রেহান যেতে দুষ্টুমিতে মেতে ওঠে নির্ণয়। ঠোঁটে লুকানো একটা মিষ্টি হাসি, যেন কোনো মজার ষড়যন্ত্রের আগাম ইঙ্গিত। একটু একটু করে রোজার দিকে এগোতে থাকে সে। মুখে খেলছে শয়তানি হাসি, চোখে লুকানো উন্মাদনা। মনে হচ্ছে মেয়ের কাছে এসে নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না সে। শরীরের প্রতিটা স্নায়ু জোরে সচল, কিন্তু মনের গভীর এক অজানা ভয় ঘেঁষে বেড়াচ্ছে। তবুও সে থেমে নেই। এক ধীরে ধীরে অদ্ভুত টান নিয়ে সে কারো কাছে আসছে। রোজার চোখ পড়ল নির্ণয় সে হাসিতে। মনের একটা অংশ সচেতন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ল চারিদিকে, যেমন একটা অদৃশ্য যুদ্ধে দুই প্রাণের টানাপোড়ান। জান। হঠাৎ নির্ণয়ের গলায় নেশালো সেই ডাক, যা অন্তর আত্মার গভীরে দোহা দিয়ে যায়। রোজার বুক যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। মন কেঁপে ওঠে অবচেতনে একটা অদ্ভুত আকর্ষণ, যেমন নরম এক মায়াবী ছোঁয়া যা ছুঁয়ে যায় প্রতিটি স্পন্দন। কথার মাঝে হঠাৎ থেমে যায় নির্ণয়। তার কপালে জমেছে ঘামের ছোট বিন্দু, যেন অদৃশ্য কোনো বৃষ্টি স্পর্শ করছে। চোখে এক অদ্ভুত আশঙ্কার যুদ্ধের ছাপ, যা বলে দিচ্ছে ভেতরটা কতটা, ঠিক কতটা তুমুল অস্থির। মন যেন ঝড় সমুদ্রের মতো বহু তরঙ্গ আছড়ে পড়ছে। তবু সে চেষ্টা করছে নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যেতে। শ্বাস কাঁপে, ঠোঁটের কোণে হালকা কাঁপুনি। পাশের বাতাসও যেন থেমে গেছে, শুধু তারই অস্থিরতা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এক ফাঁকে যেন অন্তরাল থেকে কেউ চিৎকার করছে। কি কি হয়েছে নির্ণয় ভাই? আপনি এমন কেন করছেন?
রোজ মেরে বাচ্চা, আমার অক্সিজেন চাই। নির্ণয় ধীরে ধীরে একদম কাছে চলে আসে রোজার। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে রোজার মুখে। দুই হাতে আলতো করে চেপে ধরে রোজার দুগাল। নির্ণয় চোখ গভীর। রোজার বুকের স্পন্দন দ্রুত চলছে, কেঁপে কেঁপে উঠছে সারা শরীর। নির্ণয় ধীরে ধীরে মুখ ঘেঁষে নিল রোজার গালে। তার নিঃশ্বাস ছুঁয়ে গেল। রোজার হৃদয় যেন একটা নরম ঢেউয়ের মতো লয়ে উঠল। মুখ থেকে নিঃশ্বাস ছুটে গেল। জান প্লিজ, কি? একটু অক্সিজেন দে, দেখ মরে যাচ্ছে। নির্ণয় কোনো কথা নয়, আমার তোকে এখন খুব প্রয়োজন রোজ, প্লিজ একটু। নির্ণয়ের কণ্ঠ একেবারে নরম, গলার স্বর যেন তার ভেতরে তৃষ্ণা প্রকাশ করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। ধুর সরুন তো, আপনার রোমান্সে খ্যাতাপুরি। নির্ণয় থমকে যায়, চোখে অবিশ্বাস। এ যেন কেউ তার হৃদয় থেকে জল ঢেলে দিয়েছে। সবসময় আপনার মাথায় এইসবই চলে? রোজার মুখ ঝামটা খেয়ে কিছুটা পিছিয়ে আসে নির্ণয়। সোফা এই মাথা এলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। দুহাতে মাথা চেপে ধরে বসে থাকে কিছুক্ষণ। সময় গড়িয়ে এখন প্রায় বিকেল 4টা। রত্না চৌধুরী নিজের ঘর থেকে রান্নাঘরের জন্য বেরিয়ে পড়েন। আজ একটু আলাদা কিছু ভাবছেন। ছেলে মেয়েদের জন্য মজার কোনো বিকালের নাস্তা বানাবেন। মনটা ভীষণ ভালো, মুখে হালকা একটুখানি হাসি। ভাবতে ভাবতে এগিয়ে আসেন সিঁড়ির দিকে। একদম কাছাকাছি এসে নামার জন্য পা বাড়াতেই আচমকা যেন পা থেমে যায় তার। পেছন থেকে যেন কে ডাকছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।